সেটা হলো JC 1206। এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড যে কোর্সটা আছে 1205 আই থিঙ্ক, ওই কোর্সটার সাথে করেসপন্ডেন্স একটা ল্যাব। তো ওই কোর্সে আপনারা যা শিখবেন এখানে সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। আমরা আপনাদের ল্যাবেও জিনিসগুলো আপনাদের দেখায় দিব এবং ওইটার উপরেই বেসিস করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অনলাইন দেওয়া হবে, যাতে আপনারা সেগুলো পরে আনেন এবং এগুলোর উপর মার্কিং ক্রাইটেরিয়া গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনাদের আমরা 5 জন শিক্ষক 5-6 জন শিক্ষক, এটা পুরোনো জিনিস, যেটা আমি নতুনটা দেখাবো, সমস্যা নতুনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওখানে সবার নাম্বার, সবার ইয়েতে থাকবে, অফিস আওয়ার থাকবে, যে কোনো এই অফিস আওয়ারে আপনারা কল করে আমাদের কাছে সাজেশন নিতে পারেন, আপনাদের হেল্প নিতে পারেন। সো এই ল্যাবে আমি এবং হাসিন আবরার স্যার থাকবো। সো আমরা আপনাদের এই ল্যাবগুলো কন্ডাক্ট করবো, আপনাদের B2 C1 and C2 এই তিনটা গ্রুপে। সো আপনাদের যেটাতে আছে অ্যাটেন্ডেন্স ক্লাস পারফরমেন্সে আপনারা যদি প্রেজেন্ট থাকেন তাহলে আপনারা 20 পাবেন, এন্ড অ্যাসাইনমেন্ট অনলাইন অফলাইন এই সব মিলে আপনাদের 40 মার্কস থাকবে। এবং ল্যাব কুইজ হবে দুইটা, একটা মিড টার্ম, একটা টার্ম ফাইনাল, যেটা ওই দুটো মিলে 20 প্লাস 20 40, তাহলে 40 প্লাস 40 80, এন্ড অ্যাটেন্ডেন্স 20 100। এটা সব একেবারে বেসিক ইয়ে, এখানে আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই, এইটুকু। আপনাদের টপিকস এর মধ্যে আজকে প্রথম দিনই থাকবে ইন্ট্রোডাকশন টু জাভা প্লাস বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট। তারপরের দিন থাকবে জাভার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো হলো এনক্যাপসুলেশন, তারপরে পলিমরফিজম, এটা এখানে এগুলো সিকোয়েন্সিয়ালি আসতেছে, তারপরে ইনহেরিটেন্স, তারপর অ্যাবস্ট্রাকশন, তারপরে আপনার এই যে জাভা প্যাকেজ, এক্সেপশন হ্যান্ডলিং, তারপর স্ট্রিং ক্লাস, মাল্টি থ্রেডিং। আপনারা এটা আমরা দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন এবং এটা ফলো করেই আমাদের কাজগুলো হবে। তো এখানে লেখা আছে ক্লাস আর অ্যাসাইনমেন্ট আর অনলাইন 1 উইক 2তেই হবে, এটা না হইতে পারে। আমরা আপনাদের সেকেন্ড ক্লাস পরেই ক্লাস এন্ড অবজেক্ট দেখানোর এই ক্লাস পরেই আমরা আপনাদের ফার্স্ট অনলাইন বাইন নিব। আমরা স্যারের সাথে আমাদের এরকম কথাই হয়েছে। ওকে, সো আমাদের এরকমই আমাদের আপাতত আউটলাইন। সো আপনারা এইভাবে শুরু করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেন তো করতেই হবে পরে। স্যার জাভা শেখার জন্য স্যার আমাদের কি আমাদের 1-1 এ কোড ব্লকস যে সফটওয়্যার ওখানে গিয়ে শিখতে পারবো মানে? জি না, ওটা আসলে সি এর জন্য বানানো। সো আপনাদের জন্য নতুন একটা আইডি দেয়া হবে, সেটা হলো নেটবিনস। এই যে এটা এটা আপনাদেরকে সেকেন্ড ক্লাসে নেটবিনস দিয়ে শুরু করা হবে। আজকের ক্লাসে আপনারা নেটবিনস ছাড়া জাভা কিভাবে রান করতে হয় সেটা শিখবেন। তো আমাদেরকে বেসিকটাও জানা দরকার, আমরা কিভাবে কমান্ড প্রম্পট থেকে কোড রান করতে পারি সেটাও জানা দরকার। কেউ কেউ যদি লিনাক্স ইউজ করে থাকেন তারা জানবেন আমাদের লিনাক্সে বেশিরভাগ কেসেই অনেক ধরনের কমান্ড দিয়ে কাজ করতে হয় কমান্ড প্রম্পটে। সো উইন্ডোজে হয়তো আমাদের অনেক কিছু সবকিছু রেডি আছে, আমরা জাস্ট ক্লিক করি হয়ে যায়, কিন্তু লিনাক্সে ব্যাপারটা এত ইজি না। সো লিনাক্সে এখন ওই যে এখনো অনেকেই প্রেফার করে যে কমান্ড প্রম্পট দিয়ে কাজ করতে। তো আমরা ওই কাজটাই আমরা করবো, যে কমান্ড প্রম্পট দিয়ে জাভা রান করাবো। এই হলো আমাদের কোর্স আউটলাইন। এখন যেটা হলো সেটা হলো যে আপনাদের এই যে এটা দেয়া হয়েছিল, কি দেয়া হয়েছিল, আপনাদের একটা ডাউনলোড লিংক দেয়া হয়েছিল, ওটাকে আপনারা ডাউনলোড করেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, ডাউনলোড যদি করে থাকেন সেটা ইনস্টল দিচ্ছেন সবাই? জি স্যার। ওকে, ইনস্টল সবার দেওয়া হয়েছে কিনা আমি কনফার্মেশন চাচ্ছি। নো স্যার। হ্যাঁ, সেটা আমি এই জন্যই বলছিলাম আপনারা জয়েনিং করার আগে ওটার জন্য ডাউনলোডটা করে নেন পক্ষে। সো যারা যারা ডাউনলোড করছেন ইনস্টল করেন নাই তারা একটু ইনস্টলটা করে নেন। নর্মাল ইনস্টলেশন প্রসেস, আপনি জাস্ট ক্লিক করে ইনস্টল বাটন নেক্সট 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 দিয়ে আপনি ইনস্টল করে নেন, একটু করে নেন জিনিসটা। 1-2 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। যদি যারা যারা করেন ইনস্টল করা যদি থেকে থাকে কোনো প্রবলেম নেই। সো আপনি এখানে ক্লিক করবেন, এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে আপনাকে এখান থেকে একেবারে লাস্টের অপশন, এই যে দেখেন 8U291 ডেভেলপমেন্ট কিট, যেটা এটা একেবারে লাস্টেরটা উইন্ডোজ 64, এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, ডাউনলোড করা শেষে ইনস্টল করা শেষ কার কার বলেন তো? ইনস্টল করা শেষ কার কার বলেন?
স্যার আমার আজকে ক্লাসটা স্যার ফোনে করতে হবে স্যার, ইলেকট্রিসিটি নাই তো স্যার, সেই জন্য ওকে, একটু তাহলে আপনি দেখেন সবকিছু বুঝে যান, ইলেকট্রিসিটি আসলে আপনি পিছিয়ে করে ফেলবেন কাজটা। জি স্যার। কে কে করছেন? অনেকে করা হয়েছে, ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, ইনস্টল যদি হয়ে থাকে আপনি এই লোকাল.সি তে ঢুকে প্রোগ্রাম ফাইলস, নট 86, প্রোগ্রাম ফাইলস এ ঢুকে জাভা। তারপরে দেখেন এখানে জাভা একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, জাভা ফোল্ডারটাতে ঢোকেন, দেখেন এরকম দুটো ফাইল ফোল্ডার আসছে কিনা। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করেন, তারপরে ভিতরে গিয়ে বিন ফোল্ডার পাবেন, ফার্স্টে বিন ফোল্ডারটাতে ক্লিক করবেন, করলেন? জি স্যার। ওকে, এখন আপাতত এটাকে মিনিমাইজ করে নিচে রাখুন। এখন আসেন আপনারা এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে লিখেন সিস্টেম। সিস্টেম লেখার পরে সিস্টেম ইনফরমেশন না, সেটিংস এর নিচে একটা সিস্টেম আছে দেখেন, জি স্যার। ওখানে ক্লিক করেন। আমার সাথে সাথে কাজ করেন, না হলে কিন্তু আপনারা পাবেন না, ফ্লো পাবেন না। এরকম একটা স্ক্রিন আসছে আপনাদের? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এখন দেখেন এখানে ডান পাশে দেখেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, জি স্যার। ওখানে ক্লিক করেন। করছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, দেখেন এখানে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করবেন। এরকম আসছে। জি স্যার। এখানে দেখেন পাথ আছে নিচে, এই যে সিস্টেম ভেরিয়েবলের ভিতরে একটা পাথ বলে একটা জিনিস আছে, এখানে ডাবল ক্লিক করেন। ইয়েস স্যার। হ্যাঁ, পাথ এরকম আসছে। জি স্যার। হ্যাঁ, এখন এখানে যে নিউটা আছে, এই নিউতে ক্লিক করেন। করছেন? এখানে লেখার জন্য কিছু একটা আসতেছে আপনাদের? জি স্যার। ওকে, এখন আপনার ওই যে ফোল্ডারটা বাইর করছিলেন ওই ফোল্ডারে যান, এই যে বিন ফোল্ডারটা, মনে আছে? এখানে গিয়ে যে উপরে পাত আছে না, পাতের জায়গায় ক্লিক করেন, দেখবেন ব্লু হয়ে গেছে, দেখছেন? ইয়েস স্যার। ওকে, কন্ট্রোল সি চাপেন, মানে কপি করে লিখেন, কন্ট্রোল সি চাপেন। জি স্যার। ওকে, আবার ওই যে ইয়েতে যান, এখানে আসেন, যে পাতের ওইখানে, মানে নিউ চাপ দেন, দিলে এখানে কন্ট্রোল ভি চাপেন, মানে পেস্ট করেন এখানে। পেস্ট করছেন? জি স্যার। এই জিনিসটা পেস্ট হয়েছে। জি স্যার। ওকে, এখন আবার ওই ফোল্ডারে যান, ফোল্ডার থেকে ব্যাক করেন, বিন থেকে ব্যাক করেন, এই জাভা ফোল্ডারে আবার আসেন, ব্যাক করেন, করে কি করবেন, এখানে আরেকটা ফোল্ডার আছে JRE 291 লাস্টে, এটাতে ক্লিক করবেন, সেম ভাবে এটার বিনে যাবেন, গিয়ে এখানে আবার ক্লিক করবেন, পাশে ব্লু হয়ে যাবে, কন্ট্রোল সি চাপেন, আবার সেম আগের জায়গায় যান, আরেকটা নিউ চাপেন, তো আরেকটা আপনাদের জন্য ক্লিক হবে, তারপর পেস্ট করেন। এরকম দুইটা আসছে আপনাদের এখন এখানে? জি স্যার। ওকে, তাহলে এখন ওকে ক্লিক করে দেন, আবার ওকে ক্লিক করে দেন, আবার ওকে ক্লিক করে দেন, আমাদের কাজ না। করতে পারছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। ওকে, বাকিরা কি রেসপন্স করবেন না? দুইজনই রেসপন্স করতেছে কিন্তু। স্যার ডাউনলোড কোথা থেকে দিতে হবে স্যার? মানে এখানে আসছে। ডাউনলোড আপনাকে ক্লাসরুমে একটা লিংক দিয়েছে, তো স্যার এজন্য স্যার দিতে পারি স্যার। বুঝিনি, আরেকবার বলেন। স্যার একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার একটু পিছাই করছি স্যার, বুঝতে পারতেছি না এখন আবার। ওকে, আমি আরেকবার দেখাই আপনাদেরকে, আপনারা স্যার একটু প্রথম থেকে আরেকবার একটু দেখান স্যার, কিছু মনে না করলে। আমি যদি দেখাই, আপনারা প্রোগ্রাম লোকাল ডিস্ক সিতে যাবেন, এখানে যদি ডাউনলোড করার পর ইনস্টল করে ফেলেন, ইনস্টল করে ফেললে এই সিতে যাবেন, যাওয়ার পর এখানে একটা প্রোগ্রাম আছে, ওখানে যাবেন, গেলে জাভা নামক একটা ফোল্ডার পাবেন, ওই জাভা যদি ইনস্টল না করেন তাহলে জাভা ফোল্ডারটা পাবেন না, সো ইনস্টল করলে তারপর জাভা ফোল্ডার পাবেন। তারপর এখানে ঢুকবেন ফার্স্টেরটায়, তারপরে বিন ফোল্ডারে ঢুকবেন, ঢুকে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা ব্লু হয়ে গেছে, কন্ট্রোল সি চাপবেন, মানে কপি করবেন এই জিনিসটা, কপি করে
আপনি কি করবেন, এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে লিখবেন সিস্টেম। সিস্টেম লিখলে দেখবেন সেটিংস এর নিচে একটা সিস্টেম নামক একটা জিনিস আসছে, এখানে ক্লিক করলেই হবে। এরকম একটা স্ক্রিন আসবে আপনার কাছে। এই স্ক্রিন আসার পরে এখানে নিচে দেখেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই অ্যাডভান্স সিস্টেম সেটিংস থেকে এরকম একটা পপআপ আসবে। এই পপআপে নিচে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস একটা বাটন আছে, ওই বাটনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে সিস্টেম ভেরিয়েবলস এর আন্ডারে একটা জিনিস আছে পাথ, পাথে ডাবল ক্লিক করবেন, এরকম আসবে। এটুকু পর্যন্ত আসতেছেন? পার্সেন্ট আসছে? স্যার অ্যাডভান্স সেটিংস থেকে স্যার একটু দেখান স্যার। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংস থেকে এই যে এখানে আসলেন, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এই জিনিসটা আসবে আপনার, এই যে এটা। জি স্যার, জি স্যার, এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বাটনটাতে ক্লিক করেন। জি স্যার, এটা আসছে? জি স্যার। ওকে, সিস্টেম ভেরিয়েবল আন্ডারে এখানে পাথ নামক একটা জিনিস আছে, দেখেন, ওটাতে ডাবল ক্লিক করেন। পাইছেন? ডাবল ক্লিক করছেন? জি স্যার। ওকে, এখন এখানে নিউ 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 বাটনে ক্লিক করেন। করছেন? এখন কন্ট্রোল ভি চাপেন, কন্ট্রোল সি করে একটা কপি করে আসছিলেন না, ওটাকে পেস্ট করেন। পেস্টে যেটা করবেন সেটা দেখতে এরকম হবে। বুঝছে? স্যার ওই যে স্যার পাথ ওইটা পাইনি স্যার, এই জন্য হচ্ছে পাথ এখন কি পাইছেন? না স্যার। ওকে, এই যে সিস্টেম ভেরিয়েবল, এই সিস্টেম ভেরিয়েবলের স্যার পাথ আন্ডারে, পাইছি স্যার, পাথের ওইখানে স্যার ডাবল ক্লিক করব। হ্যাঁ ডাবল ক্লিক করবেন। জি স্যার, এরপরে নিউ। নিউ, নিউতে হচ্ছে স্যার ওই যে যেটা কপি করছিলাম ওইটা ওটা পেস্ট পেস্ট করবেন। করব। হ্যাঁ, পেস্ট করা হয়েছে। জি স্যার, ওকে। ওকে, এখন আপনি আবার ওই ফোল্ডারটায় যান যেখান থেকে পেস্ট কপি করছিলেন, ওখান থেকে ওখানে জি জাভা স্যার, ওইখানে ফোল্ডারে, যায় স্যার, হ্যাঁ জাভা ব্যাকে যে ফোল্ডারে দ্বিতীয়টা থেকে আবার বিন। সেম ভাবে কাজটা করেন। বিনে যাবেন, নিয়ে কপি করবেন, আবার কপি করলেন, আবার ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে পাতে গিয়ে ওইটা আবার নিউ করবেন, আরেকটা দিবেন, আরেকটা দিয়ে আবার পেস্ট করবেন। স্যার তাহলে এনভায়রনমেন্ট এইটাও আসবে। ভেরিয়েবলে যেতে হবে নাকি পাতে আবার ডাবল ক্লিক না না, করলেই হবে? হ্যাঁ পাতে আবার ডাবল ক্লিক করেন, তারপর নিউ দেন। স্যার জি স্যার, দুইবার ওকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে দুইটা জিনিস আসছে এরকম। একটা হলো জেডিকে 1.8.0 আর একটা হলো জেআরই 1.8.0। দুইটা জিনিস হয়েছে আপনার, দুইটা পেস্ট, দুইটা ফোল্ডারের দুইটা পাত এখানে পেস্ট করে দিবেন। সি প্রোগ্রামিং কি করে, জিসিসি এর থ্রুতে, মানে কম্পাইলারের থ্রুতে মেশিন করে ট্রান্সফার করে, যার এক্সটেনশন হলো .exe, এবং ওই যে হার্ডওয়্যার দ্বারা আন্ডারস্ট্যান্ডেবল, এবং হার্ডওয়্যারটাকে প্রসেস করতে পারতেছে। কিন্তু জাভা সোর্স কোড থেকে যদি আমি কম্পাইলারের থ্রুতে কম্পাইল করি, তাহলে একটা বাইট কোড আসবে, সেটা মেশিন কোড আর থাকবে না। সো বাইট কোডটা ডট ক্লাস এক্সটেনশনে থাকবে, এবং এইটা মেশিন হার্ডওয়্যার দ্বারা আন্ডারস্ট্যান্ডেবল না। সো যেহেতু আন্ডারস্ট্যান্ড, মানে কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তাই না? হার্ডওয়্যার কিছু একটা থাকতে হবে। সো এই থাকতে হবে, কি জিনিস থাকতে হবে? এই যে জিনিসটা হলো জেভিএম। জেভিএম কে আমরা আসতেছি। সো জেভিএম কি করবে, ওই আন্ডারস্ট্যান্ড কাজটা করবে, যে আমি বাইট কোডটা আন্ডারস্ট্যান্ড করবো এবং হার্ডওয়্যারকে বুঝাই দিব। ওকে, হেল্পার। সো এই হেল্পার থাকার জন্য সুবিধাটা কি হচ্ছে, দেখেন এখানে দুইটা কথা লেখা আছে, একটা হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, একটা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো দেখেন, আমি যদি উইন্ডোজ অথবা লিনাক্স অথবা ম্যাক, দেখবেন আপনারা যখন একটা সফটওয়্যার নামান, ওই ওয়েবসাইটে যান, তখন সাথে সাথে দেখায় আপনার অপারেটিং সিস্টেমটা কি, উইন্ডোজ, লিনাক্স না ম্যাক। আপনি অপারেটিং সিস্টেম অনুযায়ী যে কোনো সফটওয়্যার নামান। এতে কি হয়, আপনার যে সফটওয়্যার যে নির্মাতা যারা আছে, তারা কি করে, এক একটা ভার্সন, এক একটা ওএস এর জন্য এক এক ধরনের সফটওয়্যার বানায়। তো আপনার যখন কোড ব্লক বানানো হয়েছে, তো জিসিসি আপনার কি করছে,
অথবা লিনাক্সের জন্য অন্য একটা এক্সটেনশন ইউজ করে মেশিন কোড বানায়, ম্যাকের জন্য আরেক ধরনের হার্ডওয়্যার বুঝতে পারে সেটা। সো এক এক ধরনের ওএস এর জন্য এক এক ধরনের সফটওয়্যার থাকে এবং সেম সফটওয়্যারের বিভিন্ন ভার্সন থাকে এবং তারা ডিরেক্টলি মেশিন কোড হার্ডওয়্যার বুঝতে পারে সেই কোডটা। এই যে ব্যাপারটা, এটা হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। মানে আমি যে কোনো সফটওয়্যার যদি আলাদা আলাদা বিভিন্ন ওএস এর জন্য নামাইতে হয় তাহলে আমরা সেটাকে বলবো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট সফটওয়্যার। ওকে, সো এখানে যে সি কোড আছে সেটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট কোড, বা সি প্রোগ্রাম বা সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। মানে আপনি লিনাক্সে একভাবে রান করাতে হবে, ম্যাকে একভাবে রান করাতে হবে এবং উইন্ডোজ আরেকভাবে রান করাতে হবে। কিন্তু দেখেন জাভা জাভা দিয়ে আপনি যে কোড লিখবেন বা জাভা দিয়ে আপনি যে প্রজেক্ট বানাবেন বা ডেস্কটপ অ্যাপ বানাবেন, সেটা যে কোনো ওএসে আপনি সেম কোড দিয়ে যে কোনো ওএস এর উপরে চালু করতে পারবেন। একটা কারণ হলো, দেখেন হার্ডওয়্যার এবং এই বাইট কোডের মাঝখানে একটা জিনিস আছে জেভিএম, সে কি করে হার্ডওয়্যারকে বুঝাই দেয়। সো হার্ডওয়্যারকে বোঝানো, হার্ডওয়্যার তো আর মানে হার্ডওয়্যার নিজে বুঝতে পারবে না এই বাইট কোডটা। সো জেভিএম কি করবে, তাকে বুঝাই দিবে। যদি কেউ হেল্পার থেকে থাকে তাহলে তো আমার এই হেল্পারই ওএস কে বুঝাই দিবে, আমার আলাদা আলাদা ওএস এর জন্য আলাদা আলাদা কোড লাগবে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি যদি জাভায় একটা কোড লিখি, এই সেম কোডটাকে আমি বা সেম অ্যাপটাকে আমি যে কোনো ওএস এর উপর রান করাতে পারবো। আমার আলাদা ভার্সন লাগবে না বা আলাদা টাইপ লাগবে না যে ওএস এর জন্য এইটা কোড, এই অ্যাপ উইন্ডোজের জন্য এই অ্যাপ, লিনাক্সের জন্য এই অ্যাপ আর ম্যাকের জন্য এই অ্যাপ, এটা বলা লাগবে না। আমার একই অ্যাপ বিভিন্ন ধরনের ওএস এর উপর রান করতে পারবে। একটু কি বোঝা গেছে? এই জন্য জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। একটা নতুন টার্ম আপনাদের জন্য যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে আপনি নিয়ে যান না কেন সে রান করতে পারবে। কেন রান করতে পারে? তার ওই যে হেল্পার আছে, হেল্পারটার নাম কি? জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম। ওকে স্যার, জাভা ভার্চুয়াল মেশিন যেটা, এটা কি স্যার ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার? ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ ওএস এর মতো কাজ করে। আপনার ওএস এর উপরে সে নিজে একটা ওএস হয়ে যায়। তো আমরা দেখতেছি যে হার্ডওয়্যার কি করতে পারে, ইএক্সি ফাইলকে বুঝতে পারে। সো ইএক্সি ফাইল হার্ডওয়্যারের মধ্যে রান করতে পারবে, কিন্তু হচ্ছে কি এই যে ডট ক্লাস ফাইল, এটা হার্ডওয়্যারের উপর রান করতে পারবে না। সো সে কি করবে, ওএস এর উপর রান করতে পারবে না, সে কি করবে, এইটার উপরে রান করবে, জেভিএম এর উপরে রান করবে। সো জেভিএম রান করানোর পরে যে ফাইলটা আসবে ওইটা ওএস কে দিয়ে দিবে। তখন ওএস বুঝতে পারবে যে না এটা তো এইটা। এটা কি বোঝা গেছে? জি স্যার। একটা সে একটা মিডলম্যান হিসেবে কাজ করবে আপনার জন্য। স্যার জেভিএম যে সফটওয়্যারটা আছে স্যার, এটা কি স্যার হলো ওএস উইন্ডোজ এগুলোর জন্য কি আলাদা, নাকি সবগুলোর জন্য সেম একটা জিনিস? সবার জন্যই সেম। আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন সবার জন্য সেম কি না? আই থিঙ্ক সেম না। কজ হলো আপনারা অলরেডি যে ফাইলটা ডাউনলোড করছেন, দেখেন ফাইলটা ডাউনলোড করছেন সেটার জন্য এক একজনের ওএস এর জন্য এক একটা ফাইল ছিল, তাই না? জি স্যার। ওকে, তাহলে যদি এক একজনের ওএস এর জন্য এক একটা ফাইল থেকে থাকে তাহলে তারও ডিফারেন্ট। সো আপনারা যেটা ডাউনলোড করছেন এটার ভিতরে কিন্তু জেভিএম আছে অলরেডি, পাথ সেট করে দিয়েছেন, সো এটার ভিতরে জেভিএম অলরেডি আছে। সো ওইটা ডিফারেন্ট, কিন্তু ওইটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু কথা হলো আমাদের যে কোডটা, জাভার যে কোডটা, এটা সবার জন্য সেম। ওকে, আচ্ছা স্যার, জি স্যার। আর স্যার মেশিন কোড আর স্যার বাইট কোড, এটার ডিফারেন্সটা কি স্যার? হ্যাঁ, মেশিন কোড জানেন, আপনারা অলরেডি জানেন 0110 এই ফরম্যাটে, মানে একেবারে বাইনারি ফরম্যাট, হ্যাঁ বাইনারি। কিন্তু বাইট কোড কেমন, আমি আপনাদেরকে একটু পরে বাইট কোড দেখাবো, দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ওইটা জেভিএম এর আন্ডারস্ট্যান্ডেবল একটা কোড। বাইট কোডের ফরমেশন আপনারা নেটে দেখেও নিতে পারেন। আজকে যে মডিউলগুলো বুঝাইতে চাই আমি দেখাবো আপনাদেরকে দেখতে কিরকম হয়, কিন্তু ফুল ফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে আপনারা দেখে নিতে পারেন। আমি এতটুকু কভার করে, যতটুকু আছে এটুকু কভার করতে পারবো না, আসলে সময় হবে না। তো এই দেখেন, এই কাজটাই হচ্ছে দেখেন জেভিএম এ আমি অলরেডি বলছি জাভা কোডটাকে কম্পাইলার কি করবে, বাইট কোডে ট্রান্সফার করবে। তো আমরা যদি স্যাম্পল
মাত্র বললাম আপনাদেরকে। তারপর কি হবে দেখেন, তারপর জেভিএম এর ভিতরে ওই ফাইলটা যাবে, এই যে ফাইলটা, এই ফাইলটা কি হবে জেভিএম এর ভিতরে যাবে, মানে জাভা ভার্চুয়াল মেশিনের ভিতরে যাবে। তো জেভিএম কি ছিল, একটা ওএস এর উপর আপনার মনে করেন একটা ক্রস প্ল্যাটফর্ম ওএস ক্রিয়েট হয়ে গেছে, মানে সে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে আপনার ওই ক্লাস ফাইলটাকে লোড করার জন্য বা ক্লাস ফাইল করার জন্য। ওকে, সো এই ক্লাস ফাইল আপনার জেভিএম এর ভিতরে আসলো, জেভিএম এর ভিতরে আসলো, আসার পরে জেভিএম এর ভিতরে ছোট্ট একটা মেমোরি আছে, সে কি করবে ওই ক্লাস ফাইলটাকে লোড করবে ক্লাস লোডার দিয়ে, যেহেতু কাজ করতে হবে তাহলে লোড করতে হবে, এবং ওই বাইট কোডের কিছু ভেরিফিকেশন করবে, কোনো ভুল আছে কিনা চেক করবে, চেক করে আমি যে অলরেডি বললাম যে ভিএম একটা এনভায়রনমেন্ট দিবে ওই বাইট কোড রান করার জন্য। এই যে রান টাইম এনভায়রনমেন্ট, এই রান টাইম এনভায়রনমেন্টের ভিতরে ওই ক্লাস ফাইল বা বাইট কোডটা রান করবে। এটা কিন্তু ওএস এর মধ্যে নাই, এই এনভায়রনমেন্টটা ওএস এর মধ্যে না, এটা জেভিএম এর মধ্যে আছে। জেভিএম কি করবে ওই ক্লাস ফাইলটাকে রান করাবে, রান করানোর পরে যে যে আউটপুটটা আসবে ওইটাকে সে ইন্টারপ্রেটারের থ্রুতে হার্ডওয়্যারকে বোঝাবে, ইন্টারপ্রেটারের থ্রুতে হার্ডওয়্যারকে বোঝাবে। তাহলে ক্লাস ফাইলটা, এইটা মনে করেন এই সাইডটা ওএস এর, কিন্তু এই সাইডটা জেভিএম এর। জেভিএম কিন্তু তার ক্লাস ফাইলটা তার এনভায়রনমেন্টে রান করাইছে, রান করানোর পরে হার্ডওয়্যারকে পাঠাচ্ছে। সো জেভিএম একটা প্ল্যাটফর্ম দিবে একটা জাভা ফাইল বা ক্লাস ফাইলকে, যেন যাতে সে রান করতে পারে, প্ল্যাটফর্ম বা রান টাইম এনভায়রনমেন্ট দিবে যাতে সে রান করতে পারে এখানে, এবং তারপরে হার্ডওয়্যারের জন্য আন্ডারস্ট্যান্ডেবল একটা কোডে ট্রান্সফার হবে বা কনভার্ট। এখন দেখেন জেভিএম এর জন্য আমাদের এই যে চারটা পার্ট, ক্লাস ফাইলটাকে লোড করব, বাইট কোড ভেরিফিকেশন করব মানে একটা এরর চেকিং করব, এবং এনভায়রনমেন্টে ওই বাইট কোডটা রান করব। এখন এই চারটা কাজেরই একটু ডিসক্রিপশন দেওয়া হয়েছে। কি করব আমরা, লোড করব, ভেরিফাই করব, ভেরিফাই কি করব, আনইনিশিয়ালাইজ ভেরিয়েবলস। দেখেন সিতে আমরা কি করতাম, ইন্ট আই লিখে চলে যেতাম, কোনো বা একটা ইন্ট এ লিখে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে চলে যেতাম। জাভাতে একটা প্রবলেম করতে পারে, হলো তারা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ হিসেবে চায়, মানে আপনি এ যদি একটা লিখেন, একে আপনি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চান, মানে 0 দিয়ে তার মধ্যে অ্যাসাইন করে দেন। যদি না হয় তাহলে তার মধ্যে কিছু গার্বেজ ভ্যালু এন্ট্রি নিতে পারে, এই জন্য আপনারা আনইনিশিয়ালাইজ ভেরিয়েবল গুলো চেক করবে যে আনইনিশিয়ালাইজ ভেরিয়েবল আছে কিনা। তারপরে কি করবে, অ্যাক্সেস রুল ফর প্রাইভেট ডাটা এন্ড মেথডস আর নট ভায়োলেটেড। অ্যাক্সেস রুল কি, আপনারা এখন জাভাতে আসছেন, আপনারা নতুন একটা কিছু টার্ম দেখবেন, যেমন প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট। এই টার্ম গুলো আসবে, কেন আসবে, কজ হলো এগুলো এখন থেকে আপনাদেরকে অ্যাক্সেস রুল দিবে, মানে হলো আপনি একটা ডাটা রাখলেন, মনে করেন আপনার একটা ডাটাবেসে, যেহেতু এগুলো অ্যাপ ডেভেলপমেন্টে ইউজ হয়, অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা ডাটাবেস থাকে। ব্যাকগ্রাউন্ড ডাটাবেসে মনে করেন আপনার আপনার অ্যাপের লগ ইন ইমেইল এবং লগ ইন পাসওয়ার্ড আছে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আছে। সো আপনি যখন ওই একটা ক্লাসে, মানে মনে করেন একটা জায়গায় আপনার এই এটা দুইটা জিনিস রাখতে চাচ্ছেন, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড একসাথে রাখতে চাচ্ছেন, আপনি কি চাবেন ওটা কেউ অ্যাক্সেস করুন? না স্যার। না। তখন আপনি কি করবেন, এটাকে কোনোভাবে বন্ধ করে রাখার চেষ্টা করবেন যাতে কেউ এটাকে নিতে না পারে। তো আপনি কি করলেন, এটাকে তালা মেরে রাখলেন। তালা মেরে রাখলেন, এই তালা মেরে রাখাটাকেই বলা হয় প্রাইভেট ডাটা। প্রাইভেট ডাটা আমি একবারে বেসিক্যালি বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি, কজ হলো আপনি একটু খেয়াল করলে দেখবেন আমি যতগুলা টার্ম আপনাদের জন্য ইউজ করতেছি, যেমন আমি বলতেছি আপনাদেরকে, আরো বলবো যেগুলা আমি একটু করে দেখাবো কোডের মধ্যে, যে প্রত্যেকটা টার্মের জন্য আপনাদের এক একটা ডেডিকেটেড ক্লাস আছে। ক্লাস বলতে আপনাদের একটা সেশন করানো হবে, এবং ক্লাসেও করানো হবে আপনাদের ক্লাস অবজেক্ট, আমি হালকা ধারণা দিব, আমি পুরো বোঝানোর ট্রাই করবো না। তারপরে মেথড ওভার রাইটিং গুলো আমি সব নাম নিব এবং দেখাবো, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে আপনাদের। এই পুরো 4 মাস আই থিঙ্ক মানে কত 14 উইক ক্লাস হবে, 14 উইকে আপনি 14টা জিনিস শিখবেন। কি করবো আমরা এইভাবে, আমি জাস্ট নর্মালি আপনাকে বোঝাচ্ছি যে কি, আপনি যদি এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড লুকায় রাখতেছেন, তাহলে আপনি এটাকে প্রাইভেট করে দিবেন, তালা মেরে রাখবেন। আর যদি আপনি এটাকে মনে করেন আপনি কোন সেমিস্টারে পড়েন, আপনি 1-2 সেমিস্টারে পড়েন, এটা সবাই জানে, সমস্যা নেই আমার। সো আপনি কি করে দিলেন, ওইটাকে পাবলিক করে দিলেন। এটুকু হলো প্রাইভেট এবং পাবলিকের পার্থক্য, মানে আমি ডাটাকে অন্যকে দেখাবো কি না দেখাবো না।
এইটুকু এটুকুই বোঝা গেছে? জি স্যার। ওকে, এখানে অবজেক্ট রেফারেন্স, মেথড কলস ম্যাচ দ্য অবজেক্ট রেফারেন্স, এটা আমি এইখানে আপনাকে বোঝাবোই না, এখানে আমি বোঝাইতে গেলেই আপনি কিছুই বুঝবেন না। বিকজ এটা অবজেক্ট রেফারেন্স, তো ক্লাস এবং অবজেক্ট বোঝানোর পরেই আপনাকে এটা বুঝাইতে হবে। নেক্সট কি করবে, কোডটা এক্সিকিউট করবে এবং রান টাইম এনভায়রনমেন্ট দিবে। এই কাজটা, এই যে 4টা কাজ আমি অলরেডি বললাম, তো বাইট কোড ভেরিফিকেশন, বিভিন্ন এরর চেকিং হচ্ছে, তারপরে রান টাইম এনভায়রনমেন্ট দিচ্ছে, ওখানে কোডটা রান করতেছে। ওকে, এটুকু বোঝা গেছে? ওকে, এখন দেখেন জাভা ভার্চুয়াল মেশিনের ভিতরে কি কি থাকে। এই যে মেমোরি এরিয়া বলছিলাম, ক্লাস লোড করতে হবে, ক্লাস ফাইল লোড করতে হবে, তো একটা মেমোরি লাগবে, ক্লাস ফাইল ফর থাকবে, কিছু রেজিস্টার থাকবে তার অপারেশনের জন্য। রেজিস্টার কি জিনিস? রেজিস্টার যদি আপনাদেরকে বোঝাতে চাই, মনে করেন একটা 8 বিটের একটা জায়গা আছে, তো আপনি 8 বিট রাখলেন, আরেকটা রেজিস্টারে 8 বিট রাখলেন, তারপরে কি করলেন, ওই দুইটা রেজিস্টারে ভ্যালু যোগ করে রাখলেন। এই রেজিস্টারটা রাখা হয় একটা মিডিয়াম হিসেবে। আমরা একটা এডিশন করব, একটা সাবট্রাকশন করব, একটা অপারেশন করব, এটার একটা মিডিয়াম হিসেবে এটা রাখা হয়, মানে এই জায়গাতে আমি রেখে কাজটা করলাম। তো আমি তো একটা ডাটা তো কিছুতে রাখতে হবে, তো রাখার জন্য মানে আপাতত রাখার জন্য এই রেজিস্টারটা ইউজ করা হয়। মেমোরিতে ডিরেক্টলি রাখা যায়, কিন্তু রেজিস্টারে আমি নর্মালি মনে করেন একটা অপারেশন করে এখান থেকে সরাই নিলাম, জাস্ট অপারেশন করলাম করে সরাই নিলাম। র্যামের মতো, র্যামে কি হয়, আমরা ডাটা রাখি, কাজ করা শেষ হলে ডাটা সরাই নিই। সেই ক্ষেত্রে রেজিস্টারে খুব কম ডাটা রাখা যায়, মানে 8 বিট 16 বিট এরকম করে রাখা যায়, তো তার কিছু রেজিস্টার সেট আছে। গার্বেজ কালেক্টেড হিপ, এটা সহজে বোঝানো যাবে। হিপ বলতে আপনার এখন আপাতত মেমোরি ধরে রাখেন। সো গার্বেজ কালেকশনটা কি? জাভাতে একটা নতুন ফিচার আসবে আপনাদের, গার্বেজ কালেকশন। সে কি করবে, আপনারা মনে করেন একটা ভেরিয়েবল বা একটা ফাংশন কল করে রেখে আসছেন, ওটা কখনো ইউজই করতেছেন না। যেমন একটা লুপের ভিতরে একটা ইনিশিয়ালাইজ ফাংশন করা ছিল আই, সো আই আপনারা একবার কল করছেন, কিন্তু ওই লুপ শেষ হয়ে গেছে, ওই আই আর ইউজ করতেছেন না, আপনারা রাতে হাতও দিতেছেন না। সো জাভা কি করবে, এই ধরনের ফেলে আসা, গার্বেজ করা, ওয়েস্টেজ, কিছু ভেরিয়েবল, কিছু জায়গা সে কি করবে, নিজের মধ্যে নিয়ে নিবে, নিয়ে কি করবে, একটা নতুন মেমোরি, ওই মেমোরিটাকে যে নিয়ে এক্সট্রা মেমোরি পাইলো সে গার্বেজ কালেক্ট করে, তো ওই মেমোরিটাকে আপনাকে ইউজ করতে দিবে। এই যে ব্যাপারটাকেই বলা হচ্ছে গার্বেজ কালেকশন। সো এখানে কি করবে, গার্বেজ কালেক্ট করে যে মেমোরি আছে, ওইটা একটা মেমোরি তার থাকবে, সো ওটা আপনাকে ইউজ করতে দিবে। আর ফ্যাটাল এরর রিপোর্টিং করে, মানে করতে সময় সে করবে। বোঝা গেছে এইটুকু? আমি একেবারে বেসিক বোঝানোর ট্রাই করতেছি, আপনারা অন্য কিছু না চিন্তা করে আমি যা বলছি তাই বোঝার চেষ্টা করেন। ওকে, আমি আপনাকে ক্লাস অবজেক্ট বুঝাবো এখন, সমস্যা নেই। এটুকু বুঝা গেছে? আপনাদের যদি না বুঝে থাকে কোয়েশ্চেন করতে পারেন। রেজিস্টার সেটটা আরেকবার বুঝানো হবে। ওকে, রেজিস্টার সেট আপনাদের রেজিস্টার জিনিসটা শেখানোই হবে আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সেটা 2 থেকে। তো আপাতত আপনারা এটুকু জানেন যে আমরা মনে করেন দুইটা ভ্যালু যোগ করব, তো দুইটা ভ্যালু তো আর হাতে হাতে যোগ করতে পারবো না, কম্পিউটার হাতে হাতে যোগ করতে পারবে না। তো সে কি করবে, কোথাও একটা জিনিস রাখবে, মনে করেন এটা একটা স্টোরেজ, 8 বিটের একটা স্টোরেজ, সে কি করলো, এখানে 8টা বিট রাখলো, তারপরে কি করলো, আরেকটা রেজিস্টারে আরো 8টা বিট নিল, তারপর সে যোগ করতে হবে। আপনি তো ভ্যালু গুলা কোথাও দিতে হবে, আপনি ভ্যালু দিলেন রেজিস্টারের মধ্যে, সে কি করলো, এটা যোগ করলো, পরে একটা ভ্যালু আপনাকে আউটপুট দিল। এই যে একটা স্টোরেজ, মানে র্যামের মতো একটা স্টোরেজ, মাত্র অপারেশন করার জন্য, ছোট ছোট অপারেশন করার জন্য, এটাই হলো রেজিস্টার। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে ওকে, এখন দেখেন জেভিএমটা কি ছিল। জেভিএমটা ছিল, আমরা অলরেডি দেখছি, একটা ক্রস প্ল্যাটফর্ম। মনে করেন ওএস এর উপর আরেকটা ওএস, সে রান টাইম এনভায়রনমেন্ট দেয় জাভা ক্লাস ফাইল লোড করার জন্য। ওকে, এইটুকু বুঝলেই হবে। জেভিএম কি, ওএস এর উপর আরেকটা ওএস এর মতন বা ক্রস প্ল্যাটফর্মের মতন, যে জাভার বাইট কোডকে একটা প্ল্যাটফর্ম দেয় বা রান টাইম এনভায়রনমেন্ট দেয় ওটা রান করার জন্য। ওকে, এটুকু বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে গ্রেট। সো এই জেভিএম সহ আরো কিছু লাইব্রেরি আছে, যেমন আমি যে ফোল্ডারে গিয়ে যদি আপনাকে দেখাই, কিছু লাইব্রেরি এখানে আছে। দেখেন জেডিকের ভিতরে ইনক্লুডের ভিতরে কিছু লাইব্রেরি আছে, এই যে .h, মনে আছে আপনাদের এই ইয়ের কথা, ওই সি এর কথা, .h দিয়ে কিছু ফাইলটা আপলোড করতে ইনক্লুড করতেন। জি স্যার।
জি স্যার। হ্যাঁ সেম ওইরকম ভাবে জাভাতেও কিছু লাইব্রেরি আছে, দেখেন লাইব্রেরি আছে। সো এখানে .h ফাইলের লাইব্রেরি আছে, তারপরে আমাদের বিন ফোল্ডারে কোনো লাইব্রেরি পাই কিনা দেখি তো। এই যে DLL একটা ইয়ে আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ইয়ে করা হয়, লাইব্রেরি নেওয়া হয়। তারপরে এভাবে বিভিন্ন ধরনের লাইব্রেরি জাভাতে আছে। যেমন আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে arty.jar। সো এরকম অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো আমরা একটু করে ইম্পোর্ট করবো, দেখবেন আপনারা কোডের মধ্যে ইম্পোর্ট করবো। সো দেখবেন এবং কি করে আরো কিছু ফাইল, যেমন এই দেখেন সব ফাইল, এগুলা অনেক ফাইল আছে, অনেক ফাইল আছে যেগুলো আমরা অনেক কিছু বুঝতেছিও না কি জিনিস। হলো আমাদের আমাদের জাস্ট কি করা দরকার, আমাদের ফাইলটা এনে আমাদের পাঁচটা সেট করা দরকার। ডেভেলপাররা এইসব জিনিস একটা সফটওয়্যারের ভিতরে ঢুকে দেখবেন অনেক কিছু আছে, না আপনার কিছুই দরকার নেই, আপনি ইনস্টল করে জাস্ট অ্যাপটা রান করবেন। তো ডেভেলপাররা কি করে রাখছে সেটা তো এই সব ফাইল এবং লাইব্রেরি মিলে এবং JVM মিলে একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যার নাম JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এই যে সবগুলো মিলে একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এবং আমি অলরেডি যা দেখাইলাম এগুলা সহ সাথে কি হবে, এই যে জাভা এনভায়রনমেন্ট, মনে করেন একটা জাভা একটা প্ল্যাটফর্ম, তারপর একটা জাভা কম্পাইলার, এইসব জিনিস সহ এইসব জিনিস এখানে আছে। দেখতে পারেন এই যে জাভা সি, জাভা, তারপর জাভা ডক, তারপর জাভা পি, জাভা প্যাকেজ, জেডিকে ক্রিয়েট হচ্ছে, মানে জাভা ডেভেলপমেন্ট কিট। এই জাভা ডেভেলপমেন্ট কিট দিয়ে আমরা জাভা কোডকে রান করবো। ওকে, এটুকু বোঝা গেছে? এই জাভা ডেভেলপমেন্ট কিট দিয়ে আমরা এই তো আমাদের জাভা কোডটাকে আমাদের পিসিতে রান করব। এখন কথা হলো জাভার ভিতরে, জাভা কিটের ভিতরে কি আছে, জেআরই আছে, এবং জেআরই এর মধ্যে কি আছে, সেট অফ লাইব্রেরিজ আছে, জেভিএম আছে, তারপরে কম্পাইলার আছে, জাভা অ্যাপ্লিকেশন আছে, সবকিছুই আছে, প্ল্যাটফর্মটা আছে, সবকিছুই আছে। ওকে, সো আমরা যদি জেডিকেটা আমাদের পাতে নিয়ে নেই তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে ফুল, যে আমি এখন এই যে জিনিসটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এই ফুল জিনিসটা আমরা অলরেডি পাথে সেট করে দিয়ে আসছি। ওকে, এখন আমরা কোড করতে পারবো। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা কোড করতে পারবো বিকজ আমাদের কাছে এখন ওই যে ডেভেলপমেন্ট কিটটা আছে। এখন কথা হলো আমরা এত কিছু কেন করতেছি, আমাদের কাছে কি কোনো কোড ব্লকস এর নাই যাতে আমরা ডিরেক্টলি জাভা করতে পারবো? এই কথাই, এই কোয়েশ্চন কি কারোর মাথায় আসছে? স্যার আমরা জেডিকে আর জেআরই দুটোই করেছিলাম কেন স্যার? এখানে জেডিকে করলে কি হতো? হ্যাঁ হতো, কেন হতো আমি আপনাকে একটু পরেই দেখাবো। কোডের মধ্যে আমরা একটু ওভার শিওর হওয়ার জন্য জেডিকে পাথটাকেই সেট করবো, জেআরই পাথটাকে আর সেট করবো না। সো আমরা জেডিকে দিলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাওয়ার কথা। ওকে, সো জেডিকে এর ভিতরেই সবকিছু আছে, আমরা ডেভেলপমেন্ট কিটের ভিতরেই আমরা সবকিছু পাবো। একটু পরেই দেখবো আমরা এই পাথটা কমান্ড প্রম্পট থেকে আবার সেট করবো, ওভার শিওর হওয়ার জন্য আমরা একবার সেট করে এসে আবার সেট করবো। সো দেখেন এই যে ব্যাপারটা আমি অলরেডি যে কোশ্চেনটা করছি, আপনাদের মাথায় কি আসেনি যে কোড ব্লকস এর মতো কিছু নাই? যেহেতু স্যার হচ্ছে আপনার জাভা হচ্ছে ওই যে ওরাকলের লাইসেন্স দিত, এটা আর কি আসলে ইনস্টল আগে করতে হবে, মানে কোনো কম্পাইলার অথবা মানে লাইসেন্স করে এই জন্য আর কি না না না, কথাটা ঠিক না। আমরা আপনাদেরকে ফার্স্ট ল্যাব তো আপনাদেরকে একটু কমান্ড প্রম্পট থেকে জাভা রান করানোটা শেখানোর জন্য এগুলো করতেছি, এবং একটু ভিতরে বেসিকটা জানার জন্য আপনাদেরকে বলতেছি। কিন্তু জাভার জন্য একটা অনেকগুলা কম্পাইলার আছে, একটা না। তো আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো নেটবিনস, NETBEANS। এখানে যেটা আছে আমি আপনাদেরকে দেখেন, নামটাও আছে দেওয়া আছে। দেন নেক্সট ক্লাসে আপনাদেরকে ফার্স্টে শেখানো হবে হাউ টু ইনস্টল নেটবিনস। তো ওইটা আপনাদের আইডি, মানে আপনাদের সিতে কোড ব্লকসে করছেন নেটবিনস। ওকে, কিন্তু আজকে একটু বেসিক জানার জন্য এবং কমান্ড প্রম্পট থেকে জাভা শেখার জন্য আমরা আজকের এই ল্যাবটা নিচ্ছি। ওকে, এটা বোঝা গেছে? সো আজকে একটু বেসিকটা জেনে যান, এরপর কালকের থেকে আর বেসিক এর আমরা ইয়ে করবো না, আমরা ডিরেক্টলি পেজ একটা নিউ ফাইল খুলবো আর নেটবিনসে লেখা শুরু করবো। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল। জি স্যার, কোশ্চেন করেন। স্যার নেটবিনস ছাড়া স্যার ইক্লিপস হলে হবে? হ্যাঁ, এক্লিপস হলে হবে, এক্লিপস আছে, তারপরে কালকে আরেকজন বললো আরেকটা সফটওয়্যার আছে, করতে পারেন আপনি।
হ্যাঁ আছে, আপনি করতে পারবেন। এরপরে এছাড়া আপনি আরো একটা জিনিস আছে, আপনি যদি আপনার কোনো এনভায়রনমেন্ট নাই, আপনি জাস্ট একটা কোড রান করবেন। আপনি W3 স্কুলে যাবেন, ওখানে দেখবেন জাভার, আমরা দেখাবো ওখানে জাভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। তাদের মানে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে তারা কোড রান করতে পারে। সো ওখানেও যদি আপনি দিয়ে দেন, অনলাইনে এটা রান হয়ে যাবে। সো আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। যেমন আমি 1-2 থাকতে আমি সবাই নেটবিনস ইউজ করতো না, আমি এক্লিপস ইউজ করতাম। কেন করতাম আমি জানি না, দরকার ছিল না জিনিসটা, জাস্ট একটা আলাদা হওয়ার জন্য করতাম। কিন্তু কোনো দরকার নেই, আপনি নেটবিনস যদি করেন কোনো সমস্যা নেই। এইটুকু গেল আমাদের আইডি নিয়ে, জেডিকে নিয়ে, ডেভেলপমেন্ট কিট নিয়ে। এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি করছি। এখন আসি আমরা একটু জাভার একটু নলেজ দিই। জাভা কি জিনিস, যেমন আমরা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার ক্রিয়েট করে কাজ করতাম, এই জন্য বলা হচ্ছে যে স্ট্রাকচার ক্রিয়েট করে কাজ করি। জাভাকে জাভা ক্লাস এবং অবজেক্টে ডিভাইড করা হচ্ছে। তো জাভাকে একটা ক্লাস বেসড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন ক্লাস আর অবজেক্ট কি আপনাদেরকে বোঝাবো আমি, খুব বেসিক একটা আইডিয়া দিই। কি আইডিয়া? মনে করেন আপনারা একটা বাসা বানাবেন, আপনি একজন আর্কিটেক্ট, আপনি একটা বাসা বানাবেন। আর্কিটেক্টটা কি করে, ফার্স্ট বাসা বানানোর আগে কি করে, একটা ডিজাইন করে বাসা, তাই না? কাগজের মধ্যে জি স্যার। ওকে, তাহলে দেখেন মিস্ত্রি কি করছে, বাড়িটা বানাইছে, কিন্তু কি দেখে বানাইছে? ওই যে ডিজাইন দেখে বানাইছে। ওই যে ডিজাইনটা ওইটা হলো আমার ক্লাস। মানে ওই ডিজাইনটা কিন্তু আসলে বাড়ি না, ওটা একটা ডিজাইন, ওটা কিন্তু রিয়েল বাড়ি না। যখন রিয়েল বাড়িটা বানানো হলো, তখন এটা একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হলো, মানে একটা বাড়ি হলো, আমি ওখানে থাকতে পারবো, তাই না? রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হলো জিনিসটা। আর বাড়ির নকশাটা কি? একটা ব্লুপ্রিন্ট, যেটা আমাকে বলে দিবে বাড়িটা দেখতে এমন হবে, তাই না? এটুকুই বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই যে বাড়ির ব্লুপ্রিন্টটা যে আমি বানাইলাম, ওইটা হলো ক্লাস। মানে আমি একটা ব্লুপ্রিন্ট বলে দিলাম যে বাড়িটা এরকম 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 হবে। প্রত্যেকটা বাড়ির মধ্যে কি থাকবে, মানে মনে করেন 3-4টা বাড়ি বানাইলাম, বাড়ির ডিজাইন বানাইলাম, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা কমন প্রপার্টি থাকবে, সেটা হলো সামনে দরজা থাকবে, একটা গেট থাকবে, বাড়ির 2 তলা হবে, বাড়িতে মানে কমন প্রপার্টি কি হইতে পারে, জানালা থাকবে, এইসব হলো কমন প্রপার্টি। ওকে, সব বাড়ির কমন প্রপার্টি থাকবে, কিন্তু কিন্তু মিস্ত্রি বানানোর সময় কি করলো, এক এক বাড়িতে নতুন কিছু অ্যাড করে দিল, বা যারা থাকতে গেল তারা নতুন কিছু অ্যাড করে দিল। মনে করেন একটা বাড়িতে কেউ এসে এসি লাগাই দিল, অন্য বাড়িতে কেউ এসে লাগাইলো। সো তাদের এক্সট্রা প্রপার্টি অ্যাড হইতে পারে, কিন্তু তাদের বেসিক প্রপার্টি সবার সেম থাকবে। যেমন দরজা আছে, জানালা আছে, একটা গেট আছে। ওকে, এই যে দেখেন আমরা যে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করলাম, একটা ছবি আঁকলাম, এইটা হলো আমার ক্লাস। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যে বাড়িটা বানানো হলো, সেটা হলো আমার অবজেক্ট। ওকে, এখান থেকে ক্লাস আর অবজেক্টের ধারণাটা আপনাদেরকে আমি দিলাম। এখানে দেখেন স্লাইডের মধ্যে সেম জিনিসই বলা আছে। দেখেন একটা ভেহিকেলের কি থাকবে, 2টা চাকা থাকবে। মনে করেন চাকা থাকবে, সে সামনের দিকে যাইতে পারবে এবং সে যাতায়াত করাতে পারবে মানুষ। এটা হলো ভেহিকেলের একটা কমন প্রপার্টি, এটা তার ব্লুপ্রিন্ট। কিন্তু সে তো ভেহিকেল না, আমি তো ডিরেক্টলি তার উপর চড়তে পারবো না, সে তো ব্লুপ্রিন্ট, একটা কাগজে লেখা আছে সে এরকম চলবে, এরকম যাবে, এরকম যাবে। কিন্তু ওইটা ফলো করে যখন বিভিন্ন ধরনের ভেহিকেল ক্রিয়েট হবে, যেমন বক্স ট্রাক, স্পোর্টস কার, সেডান কার, পিকআপ ট্রাক, এরকম দেখতেছেন আপনারা, এগুলা সবার কিন্তু একটা কমন প্রপার্টি আছে। কিছু কমন প্রপার্টি, সবার চাকা আছে, সবাই মানুষকে যাতায়াত করাতে পারে, সবার একটা গিয়ারিং সিস্টেম আছে, সবার একটা ব্রেকিং সিস্টেম আছে, এটা কমন প্রপার্টি এগুলা। কিন্তু সবার নিজস্ব কিছু আলাদা প্রপার্টি আছে, যেমন এই বক্স ট্রাক মালামাল টানতে পারে, তারপর এই স্পোর্টস কার স্পোর্টস এর জন্য ইউজ হয়, মানে রেসিং এর জন্য ইউজ হয়, সেডান কার মনে করেন মানে নর্মাল ইউজের জন্য ইউজ করা হয়, পিকআপ ট্রাক কিছু জিনিস আনা নেওয়ার জন্য ইউজ করা হয়। নিজস্ব প্রপার্টি থাকতে পারে, কিন্তু সবার একটা কমন প্রপার্টি আছে, যেটা হলো ভেহিকেলের প্রপার্টি। তাহলে এই ভেহিকেলটা হলো আমার ক্লাস, আর বাকি যে গাড়িগুলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, গাড়িগুলো ক্রিয়েট হয়ে গেছে, আমরা চলতে পারবো, সেগুলো হলো অবজেক্ট। একটু কি বোঝা গেছে? আমি বুঝাইতে পারছি আপনাদের সহজ ভাষায়? জি স্যার। জি স্যার।
যখন বের হবেন, ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ক্লাস অবজেক্ট কি। এখনো মানুষ এই জিনিসটা বুঝে না অনেকে, যে ক্লাস অবজেক্ট কি। আপনারা যদি এই জিনিসটা ক্লিয়ার, এই ছোট্ট জিনিসটা না বুঝতে পারেন, তাহলে দেখবেন পরীক্ষার খাতায় আপনি ক্লাস অবজেক্ট বুঝাইতে পারতেছেন না কাউকে। আপনি যদি দেখেন আপনি একজনকে ক্লাস অবজেক্ট বুঝাইতে পারতেছেন যখন, তখন আপনি বুঝবেন যে না, আপনি ক্লাস অবজেক্ট বুঝতেছেন। ওকে, এখন কি আপনারা বুঝাইতে পারবেন একজন আননোন পারসনকে যে ক্লাস এবং অবজেক্ট কি? অবশ্যই স্যার। হ্যাঁ, গ্রেট গ্রেট। এই যে ব্যাপারটা আপনারা মনে রাখবেন, ব্লু প্রিন্ট কথাটা মনে রাখলে আপনাদের কাজ হয়ে যাবে। ব্লু প্রিন্ট কিসের ব্লু প্রিন্ট? ওই যে বাড়ির ব্লু প্রিন্ট। বাড়ির নকশা করছি কিন্তু বাড়িতে এখনো বানাইনি, যখন বাড়ি বানানো হয়ে যাবে তখন সেটা অবজেক্ট হবে, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। এই জন্য জাভা আসলে রিয়েল অবজেক্টের মতো কাজ করে। জাভার অবজেক্টগুলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হইতে হবে। ওকে, এই ছিল আমাদের আজকের খুব ছোট্ট করে জাভার ক্লাস এবং অবজেক্টের ধারণা। কিছু এক্সেস স্পেসিফায়ার আছে, এগুলো আমি বুঝাই দিই আপনাদেরকে। তো দেখেন, আমি অলরেডি বলছি ওই যে তালা মেরে দিব ইউজার নেম আর পাসওয়ার্ড, ওই জিনিসটাকে আমরা বলতেছি প্রাইভেট করে দিতে। দেখেন এখানে একটা ক্লাসের ভিতরে আমি ওইটাকে শুধু অ্যাক্সেস করতে পারবো, বাকিরা কেউ অ্যাক্সেস করতে পারবে না। বাকিরা কারা এটা আমরা আস্তে আস্তে জানবো। হ্যাঁ, যখন দেখেন আমি মনে করেন এই বাড়ি আর গাড়ি দুইটা ক্লাস বানাইছি না আমি অলরেডি আপনাদের সামনেই। সো এই বাড়িতে একটা গাড়ি আসবে, ওই বাড়িতে একটা গাড়ি আসবে, বা ওই বাড়ির মালিকের একটা গাড়ি কিনবে। তাহলে কি হলো, বাড়ির ভিতর থেকে ওই বাড়ির অবজেক্ট থেকে আমরা কি করলাম, বা বাড়ির ক্লাস থেকে কি করলাম, বাড়ির অবজেক্ট থেকে একটা গাড়িকে কল করলাম যে আমার একটা গাড়ি যে একটার জন্য আরেকটা দরকার, মানে আমি একটা বাড়ি থেকে একটা গাড়িকে নিলাম। সো বাড়ির ক্লাস এবং গাড়ির ক্লাস দুইটাকে আমরা একটা থেকে আরেকটা নিতে পারতেছি। হ্যাঁ, এই যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস নেওয়া যায়, এটা হলো আমাদের জাভার প্রপার্টি, যে আমরা অনেকগুলা ক্লাস ক্রিয়েট করতে পারি এবং একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে কল করতে পারি। এই যে বাড়ি থেকে আমরা কি করব, গাড়িকে কল করব যে আমার একটা গাড়ি লাগবে, এরকম এরকম দেখতে, এরকম এরকম তার প্রপার্টি। সো আমার এরকম একটা গাড়ি দাও। ওকে, সো এইভাবে ডিফারেন্ট ক্লাস একজন আরেকজনকে কল করতে পারে। এখন কথা হলো, ওই কল করার সময় একটা ক্লাস অন্য ক্লাসের কি কি জিনিস নিবে বা কি কি জিনিস পাবে, সেইটা আমরা এই অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিফাইন করে দিতে পারি। মনে করেন আমি বললাম ওই গাড়ির আয়নাটা আছে, আয়নাটা আমি দিব না, বা মিউজিক সিস্টেমটা আছে ওটা আমি দিব না। তো আমি কি করলাম, মিউজিক সিস্টেমকে প্রাইভেট করে রেখে দিলাম। সো বাড়িটা যখন গাড়িকে কল করবে তখন নিতে পারবে না, হলো মিউজিক সিস্টেমটা প্রাইভেট করে রাখা। এটা কি বোঝা গেছে? মানে মিউজিক সিস্টেমটা দিব না, আমি রেখে দিব। মানে স্যার বাড়ির যে ক্লাস, ওই ক্লাস যখন আরেকটা ক্লাসে কল করছে গাড়ি, তখন ওই গাড়ির একটা প্রপার্টিকে হলো প্রাইভেট করে রাখছে। প্রাইভেট করে রাখছে মানে বাড়ি করেনি, গাড়ি নিজেই করে রাখছে, যে আমি নিজেই করে রাখছে যে না, আমি মিউজিক সিস্টেমটা কেউ নিতে চাইলে আমি দিব না, এইটুকুই। এখন অন্য কেউ এসে যদি বলে আমাকে দাও, সে দিবে না। আচ্ছা স্যার, মানে স্যার এই কমান্ড যেটা যে মিউজিক সিস্টেম দিবে না, এটা কি স্যার গাড়িটা নিজেই কল করছে না? হ্যাঁ, গাড়িটা নিজেই করাইছে না, গাড়িটা নিজেই কল করতেছে। সে যখন ক্লাস কিভাবে নিজে কল করে স্যার সেটাই। হ্যাঁ, ক্লাসটা নিজেকে কল করে না, ক্লাসটা ডিফাইন করে দেয় যে আমি ক্লাসের ভিতরে লিখে দিলাম এটা আমার মিউজিক সিস্টেম, এটা আমি কাউকে দিব না। ক্লাসের ভিতরে লিখে দিলাম যে আমি এটা আমার মিউজিক সিস্টেম, আমি কাউকে দিব না, এটা প্রাইভেট করে রেখে দিলাম। কিন্তু আমি কি দিব, কি দিব, গাড়িটা দিব, গাড়ির চাকাটা দিব, গাড়ির স্টিয়ারিং সিস্টেমটা দিব, গাড়ির ব্রেকিং সিস্টেমটা দিব, বাকি সব দিব, কিন্তু মিউজিক সিস্টেমটা দিব না। এটা আমি গাড়িতে লিখে রাখলাম। এখন কথা হলো, বাড়ি থেকে একটা মানুষ গাড়িটা কিনবে, আয়সা কি করলো, যে বললো আমাকে মিউজিক সিস্টেমটাও দেন, কিন্তু সে কি করলো, প্রাইভেট করে রেখে দিয়েছে, মিউজিক সিস্টেম সে দিবে না। ব্যাপারটা এমন, ব্যাপারটা কি এখন বোঝা যাচ্ছে হালকা পাতলা? জি স্যার, মোটামুটি। তাহলে যেগুলা দিবে সেগুলা যদি সে পাবলিক করে রেখে দেয়, তাহলে ওগুলা নিতে পারবে। এটুকু বোঝা যাচ্ছে? পাবলিক আর প্রাইভেট, মাঝখানের দুটো এখন আপাতত ভুলে যান। পাবলিক এবং প্রাইভেট এই দুটো মনে রাখলেই হবে। পাবলিক যেগুলা অ্যাক্সেস দিব, আর প্রাইভেট যেগুলার অ্যাক্সেস আমি দিব না। জি স্যার। ওকে, এইটুকুই হলো আপনাদের অ্যাক্সেস মডিফায়ার আজকের ধারণা।
নেক্সটে আরো বড় ভালো ধারণা পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, ক্লাস এবং অবজেক্টের ধারণা পাইলেন, তারপর অ্যাক্সেস মডিফায়ারের ধারণা পাইলেন। ওকে, এখন আপনারা ক্লাসরুমে যাবেন। আপনাদের ক্লাসরুমে গিয়ে দেখবেন এই কোডটা আপনাদের ক্লাসরুমে দেয়া আছে, ওটাকে কপি করেন। আপনাদের কাছে কি নোটপ্যাড প্লাস প্লাস আছে সফটওয়্যার, যেটা নোটপ্যাড লেখা যায়? জি স্যার। ওকে, তাহলে ওটা ওপেন করে স্যার এটা তুলবো নোটপ্যাডে? হ্যাঁ, সেভ করার দরকার নেই, জাস্ট তুলে রাখেন, আমি বলবো কি করতে হবে। তুলছেন? নোটপ্যাডে তুলছেন সবাই? তো হয়ে গেলে আপনার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করেন, ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডারটার নাম দেন জাভা ল্যাব। ঠিক এরকম আমি যেভাবে দিচ্ছি, আমারটা কোথায় গেল, আছে কোথাও দেখেন জাভা ল্যাব লিখে, এই যে আছে, এইভাবে জাভা ল্যাব লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ক্রিয়েট করছেন ফোল্ডারটা? জি স্যার। কাজ করতে হবে। হ্যাঁ, এখন নোটপ্যাডে যান, নোটপ্যাডটা আমি ওপেন করি, আমার নোটপ্যাড প্লাস প্লাস, আমি প্লাস প্লাসে করতেছি, কারণ যদি প্লাস প্লাস না থাকে আপনারা নোটপ্যাড ইউজ করতে পারেন। এই যে দেখেন একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, কন্ট্রোল এন দিলেই নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে নোটপ্যাডে। ওকে, আমি কি করব, এই কোডটা এখানে এনে পেস্ট করব, আপনাদেরকে আমি অলরেডি দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, পেস্ট করা শেষ সবার? জি স্যার। ওকে, এখন কন্ট্রোল এস চাপেন, চেপে আপনি যে এই মাত্র একটা ফোল্ডার ক্রিয়েট করলেন না, ওটাতে যান। ওটা কোথায় আছে? আমার ডেস্কটপে আছে, নাম ছিল জাভা ল্যাব। এই জাভা ল্যাব ফোল্ডারে যাবেন, এইখানে কি করবেন, হ্যালো লিখবেন। হ্যালোটা কোথায় আছে দেখেন, এই উপরে হ্যালো লেখা আছে, ক্লাস হ্যালো, এইভাবে লিখবেন, এইচ ক্যাপিটাল লেটারে, ই এল এল ও ছোট স্মল লেটার, তাইলেই হবে। ওকে, সেম ভাবে আমি যেভাবে লিখতেছি, এইচ ই ডাবল এল ও, হ্যালো লেখা হয়েছে সবার? সেভ করবেন না কিন্তু, দেখবেন এখানে সেভ এস টাইপ এখানে দিবেন, দিয়ে জে ক্লিক করবেন, মাউসে মানে কিবোর্ডে জে ক্লিক করবেন, তাহলে দেখবেন জাভা চলে আসছে, এইটা এন্টার দিবেন। ওকে, দিছেন সবাই? এটুকু পর্যন্ত হয়েছে? স্যার নোটপ্যাডে মেবি স্যার শুধু টিএক্সটি আসে স্যার। হ্যাঁ, নোটপ্যাডে টিএক্সটি আসলে সমস্যা নেই, আপনি যে ফাইল টাইপ আছে না, ওখানে অল টাইপ দেন। জি স্যার, অল টাইপ দিছেন, আর দিয়ে ফাইলের নাম লেখেন hello.java, আর নিচে দিবেন অল টাইপ, নট টেক্সট। পারছেন? জি স্যার। ওকে, ওকে, এখন সেভ করে ফেলেন। সবার সেভ হয়েছে? ওকে, এখন দেখেন ওই ফোল্ডারে কি hello.java নামে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কিনা দেখেন তো, hello.java। জি স্যার, ক্রিয়েট হয়েছে। ওকে, এইটুকু পর্যন্ত আমরা পারলাম। এখন আমরা কি করব, এখন আমরা কমান্ড প্রম্পট অন করব। কমান্ড প্রম্পট অন করতে হলে টাইপ হেয়ার টু সার্চ, এই সার্চ বক্সে গিয়ে লিখবো সিএমডি, তাহলে কমান্ড প্রম্পট চলে আসবে। পাওয়া গেছে? জি স্যার। কমান্ড প্রম্পট খোলা হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, এখন আমরা কিছু জিনিস দেখবো। কি দেখবো, যে আমরা যে ফোল্ডারটা ফাইলটা সেভ করছি না, আমাদের ওই ফোল্ডারে যাইতে হবে, নাহলে আমরা ওই ফাইলটা রান করতে পারবো না। ওকে,
এই জন্য আমাদের কি করতে হবে, ফোল্ডারে যাইতে হবে। এখন আমরা কি কোথায় আছি, একেবারে রুটে আছি, আমাদের অপারেটিং সিস্টেমের রুটে আছি। তো রুট থেকে আমাদের ওই ফোল্ডারে যেতে হবে। তো ওই ফোল্ডারে যাওয়ার জন্য একটা কমান্ড আছে, সেটা হলো পুশ ডি। বড় করতেছি, আপনারা দেখতেছেন এখন, পুশ ডি মানে পুশ ডিরেক্টরি, অথবা সিডি দিতে পারেন, চেঞ্জ ডিরেক্টরি। দুইটা অপারেশনই সেম কাজ করবে। পুশটি হলো, লিখছেন পুশটি, লিখছেন কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ লিখছেন, স্পেস দেন, স্পেস দিয়ে কি করবেন, ওই ফোল্ডারটায় যাবেন যে ফোল্ডারে আমরা ফাইলটা সেভ করছি, ওখান থেকে এই পাথটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিলেন, দিয়ে এখানে কমান্ড প্রম্পটের উপর কন্ট্রোল, এইটুকু কাজ হলে আমাকে জানান। ওকে, এন্টার চাপেন, দেখেন কি ঘটলো, আমরা রুট থেকে আমরা ওই ফোল্ডারে চলে গেছি। খেয়াল করছেন সবাই? আমরা এখন ওই ফোল্ডারের ভিতরে আছি। আমরা কি আছি না ওই ফোল্ডারের ভিতরে সবাই? জি স্যার। ওকে, এখন আমরা একটা কাজ করব, কি করব, ওই যে বলছিলাম আবার আর ওভারশিওর হওয়ার জন্য জেডিকে পাথটাকে আবার সেট করব। ওকে, যাতে কোনো ধরনের পাথ ওখানে সেট না হয়ে থাকলে এখানে যেন কমান্ড প্রম্পট আমরা সেট করি। তাহলে লিখবো, আমরা কি করব, পাথ সেট করব। তাহলে লিখবো সেট স্পেস পাথ ইকুয়ালস টু, এটুকু পর্যন্ত হয়েছে। তারপরে দিবেন একটা ডাবল ইনভার্টেড কমা, দিবেন একটা ইনভার্টেড কমা, স্টার্ট করবেন করে আমরা যে জেডিকে এর পাথটা আবার নিয়ে আসবো। আবার নিয়ে আসবো জেডিকে এর পাথটা কোথায়, যে দিস পিসি থেকে লোকাল ডিস্ক সি, তারপর প্রোগ্রাম ফাইলস, তারপর জাভা, তারপর জেডিকে, তারপর বিন। এখান থেকে আমরা কি করব, এই পাথটাকে কপি করে নিব। কপি করে কি করব, আমরা এই কমান্ড প্রম্পটে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই ইনভার্টেড কমা যেটা স্টার্ট করছিলাম ওটা শেষ করব। এটুক পর্যন্ত হয়েছে কার কার বলেন তো? ওকে, এন্টার চাপেন, এন্টার চাপেন। আমাদের পাথটা সেট হয়ে গেল, মানে আমরা এখন আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটা পেয়ে গেছি। এখন আমরা কোড রান করতে পারবো। ওকে, কারণ আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট রেডি, এখন আমরা কোড রান করতে পারবো। কোড রান করতে হলে কি কি করতে হয় বলেন তো, মনে আছে কিনা দেখি। দুটো জিনিস করতে হয় বলেন, একটা হলো কম্পাইল করতে হবে, তারপর রান করতে হবে। ওকে, তাহলে আমাদের বলেন জাভার কম্পাইলারের নাম কি বলেন তো? জাভা সি। জাভা সি, তাহলে কম্পাইলার নামটা লিখে দেন জাভা সি, স্পেস দেন, কম্পাইলার নাম লিখে ফেললাম। এখন ফাইলের নাম লিখতে হবে, কোন ফাইলটা রান দিব, hello.java, অবশ্যই এইচ ক্যাপিটাল লেটারে আছে, hello.java হয়েছে? জি স্যার। এন্টার চাপেন। কোন ধরনের ইরর আসতেছে আপনার? না স্যার। ইরর না থাকে তাহলে ফাইলে কোনো ভুল নাই, আর যদি ইরর আসে কম্পাইল করার পরে ভুল আসতো। তো আমাদের কাজ হয়ে গেল, কম্পাইল করে ফেললাম। এবার আমরা রান করব। তাহলে কি দিয়ে রান করব, আমরা জাভা দিয়ে রান করব। সো জাভা একটা প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্ট, সেটা দিয়ে রান করব। তাহলে লিখে ফেলেন জাভা স্পেস। এখন কথা হলো আমি কি রান করব, আমার তো জেভিএম এ পাঠাইতে হবে তাই না? তো জেভিএম এ কি পাঠাবো, আমি এখন বাইট কোড ক্রিয়েট করে ফেলছি। দেখেন এই ফোল্ডারটা যান, যে ফোল্ডার আপনি সেভ ছিল, কি সেভ ছিল, এই যে জাভা ল্যাবে hello.java ছিল, ওখানে দেখেন hello.class হয়ে গেছে, একটা বাইট কোড ক্রিয়েট হয়ে গেছে তাই না? তাহলে আমরা শিখলাম কি, কম্পাইল করার পরে একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয় যেটা একটা বাইট কোড। আপনাদেরকে বলছিলাম আমি বাইট কোডটা দেখাবো, এখনই আমি আপনাদেরকে বাইট কোডটা দেখায় নেই, তাহলে পরে মনে থাকবে না। এই হলো আপনার বাইট কোড। কিছু বুঝতেছেন? না স্যার। কিছু বুঝবেন না। সো এটা জেভিএম এর আন্ডারস্ট্যান্ডেবল কোড, আমাদের না। সো আমরা কি করলাম, এই hello.class ক্রিয়েট হয়ে গেল, জেভিএম এর থ্রুতে ওটাকে রান করাবো তাই না? সো আমরা কি করলাম, জাভা এইভাবে লিখলেই সে জেভিএম এর থ্রুতে রান হয়ে যাবে। কি লিখবো এখন, ক্লাস ফাইল লাগবে আমার। সো ক্লাস ফাইল hello.class আর লেখা লাগবে না, হ্যালো লিখলেই হবে। সরি, আমি হ্যালো লিখলেই সে বুঝে যাবে, সে ক্লাস ফাইলটাকে রান করবে। ওকে, জি স্যার। রান দেন।
জি স্যার। কি আসছে? স্যার হ্যালো হ্যালো জাভা। তাহলে আমরা জাভা কোডটা রান করে ফেললাম। ওই কোডে যান, কোডে গিয়ে দেখেন ওখানে একটা লাইন প্রিন্ট করা হয়েছে। কিভাবে হয়েছে আমি বলতেছি। একটা লাইন প্রিন্ট করা হয়েছে, ভিতরে লেখা আছে হ্যালো জাভা। জি স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম? এখন জাভা কোড রান করা শিখে গেছি। কোথা থেকে শিখছি? কমান্ড প্রম্পট থেকে শিখছি। ওকে, এখন বলেন এইটুক পর্যন্ত কারো কোনো বুঝতে ভুল মানে আমাকে ফলো করতে সাথে তারা ফলো করতেছেন, তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমার এখানে সেটপাথ কি কমান্ড প্রম্পটে করলাম দেখে করতে হয়েছিল? বুঝিনি, আবার বলেন তো। স্যার আমরা কমান্ড প্রম্পটে রান করব দেখে কি আমরা আবার জেডিকে এর ফোল্ডারটাকে আবার সেটপাথ করতে হয়েছিল? হ্যাঁ, ওটা না করলেও হবে, কজ আপনার অলরেডি পাথ সেট হয়ে আছে, তাই না? জি স্যার। ওই লাইন না, ওটা না করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা বলছিলাম ওভারশিওর হওয়ার জন্য এটা করছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সবকিছু না এখন পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে আমরা এই 9:30 বাজে 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক দিই, তারপর আমরা আবার পড়া শুরু করব। এখন আমাদের মোটামুটি আমাদের বেসিক হয়ে গেছে। এই দেখেন এই ফাইলটাতে এখানে কি আছে দেখেন, এই যে আমরা মাত্র যা করলাম এগুলাই দেয়া আছে। তারপর কমান্ড প্রম্পটে সেটা দেখানো হয়েছে, স্ক্রিনশট তুলে আপনাদের। ওকে, সো আপনারা এগুলো ফলো করলেই কাজটা করতে পারবেন, স্লাইডটা ফলো করলেই হয়ে যাবে। ওকে, নেক্সট যে কাজটা আমরা করব সেটা হলো, দেখেন এখানে কিছু লাইন আছে, দেখেন তো সবই সি প্রোগ্রামের মতো কিনা একটু পড়েন। সিঙ্গেল লাইন কমেন্ট কি, একটা দুইটা স্ল্যাশ দিব। মাল্টি লাইন কমেন্টের সেম সি এর মতো। তারপর ডাটা টাইপ আছে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার মানে কার। তো বুলিয়ান, এই বুলিয়ানটা একটু ডিফারেন্স আছে আপনাদের সি থেকে। সিতে আমরা বুল হিসেবে শিখছি, এটাকে বুল, কিন্তু আমরা এখানে জাভাতে এটাকে বলবো বুলিয়ান। ওকে, এক্সট্রা একটা জিনিস ডাটা টাইপ আছে, সেটা হলো স্ট্রিং। আমরা সিতে কখনো স্ট্রিং কল করতে পারতাম না, স্ট্রিং ডাটা টাইপ ছিল না আমাদের। আমাদের কি করতে হতো, একটা ক্যারেক্টার এরে নিয়ে ওখানে ক্যারেক্টার ওয়াইজ এক একটা ঢুকাইতে হতো এরের ভিতরে, তারপর ওইটাকে আমরা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতাম। ওকে, কিন্তু এখন আমাদের কাছে ডিরেক্টলি স্ট্রিং একটা ডাটা টাইপ পাবো, আমরা এখানে ডিরেক্টলি স্ট্রিং ইনপুট দিতে পারবো। ওকে, ওকে, এই জিনিসগুলো আমরা চেক করে দেখেন। আমরা কোডে একটু কোড করে চলেন সবাই মিলে। এই যেটাতে ছিলাম আমরা কোডটাতে, ওইখানে নিয়ে গিয়ে কি করবো, আমরা একটা কমেন্ট করার চেষ্টা করে দিই কি হয়। দিস ইজ এ কমেন্ট। এটা কি আসার কথা কোডের মধ্যে? আসবে না। তাহলে ওটা পরে চেক করবো। আমরা একটা ইন্টিজারের সাথে চেক করে নিই। আমরা একটা ইন্টিজার নিলাম, এর ভ্যালু কত, মনে করলাম ইন্টিজার ভ্যারিয়েবল ইকুয়াল টু 6। ওকে, এটা টেস্ট করার জন্য আমরা কি করব, এখানে মনে করেন একটা স্পেস দিয়ে প্লাস দিব, দিয়ে কি করব, এই ভেরিয়েবলটা লিখে দেব। জাভাতে এরকম করা যায়, প্রিন্টের সময় কিছুই করা লাগে না, %d %f কিছুই দেওয়া লাগে না, জাস্ট খালি প্লাস প্লাস দিয়ে বসাই গেলেই হয়। ওকে, তো এটা খুবই ইজি, প্রিন্টিংটা এখন থেকে আপনাদের ইজি হয়ে যাবে। ওকে স্যার। দিয়ে আমাদের কোডটা রান করে ফেলেন, লেখেন হ্যালো। আগেরটাই আসতেছে, কিছু তো নতুন পাইলাম না, তাই না? ভেরিয়েবলের 6টা কোথায়, কেন পাইলাম না, কেউ বলতে পারবেন? একটা ক্লু দিই, যেটা হলো আমাদের রান করার সময় দুইটা কাজ করা লাগে, আমরা কিন্তু মাত্র একটা কাজ করলাম, আর একটা করিনি। কি করিনি বলেন তো? কম্পাইল করিনি। গ্রেট, আমরা এখন তাহলে আগে ফার্স্টে কম্পাইল করতে হবে, তারপর রান করতে হবে, না হলে আমার আগের করতে কম্পাইল মানে ক্লাস ফাইলে আগের ক্লাস ফাইলে নতুন কোনো ফাইল নেই, নতুন কোনো কোড নেই। ওকে, তাহলে আমরা কম্পাইল করি জাভা সি hello ডট জাভা। ওকে, এখন কম্পাইল। ওকে, এখন আমরা কি করব, কোডটা
রান করে দিই জাভা হ্যালো। আমি কি করলাম খেয়াল করছেন, আমি অ্যারো কি চাপছি, অ্যারো কি উপরের দিকে নিচের দিকে চাপলে আগের কমান্ড গুলো আবার চলে আসবে। ওকে, জাভা হ্যালো, এন্টার চাপেন, এখন দেখছেন আসছে, জি স্যার। এখন চলে আসছে। গ্রেট, তাহলে আমরা কোডিং এর সিস্টেমটা শিখে গেছি, এখন আমরা কোড করতে পারবো। এখন হলে আমরা কোড করলে আমরা রান করার সিস্টেম রান করা পারি আমরা। ওকে, রান করতে হলে কি করতে হবে, ফার্স্টে কম্পাইল করতে হবে, রান করতে হবে, শেষ, আর কিছু নাই। ওকে, তাহলে দেখি আমরা এখানে আর কি কি আছে। অপারেটর গুলো আছে দেখেন সেম সি এর মতো, কোনো ডিফারেন্স নাই। ইফ এলস কন্ডিশন চেক করেন, ইফ এলস এলস ইফ সুইচ ব্রেক ডিফল্ট সব সেম আগের মতোই, কোনো ডিফারেন্স নাই। ওকে, যদি একটা কোড স্নিপেট দেখেন তাহলে দেখবেন, এই দেখেন ইফ এলস ইফ কন্ডিশন দিব, এলস দিব, সুইচ অপারেশন দেখেন, এক্সপ্রেশন কেস এক্স কেস ওয়াই ব্রেক ডিফল্ট সেম আগের মতো, কোনো ডিফারেন্স আছে? নো স্যার। স্যার ডিফল্টটা কি স্যার? ডিফল্ট ছিল না স্যার? অবশ্যই ছিল, ছিল, একদম ডিফল্ট লাস্টে ছিল, দেওয়া লাগতো। লাস্টে দেওয়া লাগতো যাতে ও কোনো আচ্ছা আচ্ছা কেসে, জি স্যার জি স্যার কোনো কেসে যদি না পড়ে তাহলে ডিফল্ট কেসে পড়বে। জি স্যার Okay? মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওকে, এখন আমরা লুপে আসলাম, লুপ দেখেন তো কোনো কিছু ডিফারেন্স আছে কিনা, না সেম সবকিছু? নো স্যার। সব সেম তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা লুপ চালায় দেখি, কোডের মধ্যে একটা লুপ লিখি, চলেন সবাই মিলে লিখি, আপনারাও লিখেন, নরমাল আগের মতো লুপ লিখেন। ফর I equal to 0, I less than 10, I plus plus। আমরা কি করব, একটা লাইন প্রিন্ট করব। লাইন কিভাবে প্রিন্ট করতেছি আমি বলবো আপনাদের, কোনো সমস্যা নাই, টেনশন নেই। কি প্রিন্ট করব, শুধু আইটা প্রিন্ট করে দেব। ওকে, জাস্ট আপনারা এটা লিখেন তাহলে হবে, যেভাবে লিখছি ওইভাবে লিখেন। একটা জিনিস বাদ আছে, আমরা কি করতাম সিতে কি করতাম মনে করেন, আমরা ইন্ট আই ইকুয়াল টু 0 আগে ইনিশিয়ালাইজ করে আসতাম তাই না, অথবা ইন্ট আই ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিয়ে আসতাম এইভাবে, তাই না? মনে আছে? এখন এই কাজটা আমরা ভিতরে করতে পারবো, সি তো আই থিঙ্ক করা যায়, তো আমরা এটা প্র্যাকটিস ছিল না কারণ। সো ইন্ট আই ইকুয়াল টু 0। ওকে স্যার, সি প্লাস প্লাসে করা যাবে না? হ্যাঁ, সি প্লাস প্লাসে করা যায়, জি সি প্লাস প্লাস এটা করা যায়, জাভাতেও এটা করা যায়। হয়েছে আপনাদের লেখা হয়েছে? লেখা হলে কন্ট্রোল সেভ দেন, কম্পাইল করেন, রান করেন। লুপ আসছে? জি স্যার। ওকে, তাহলে আমরা লুপ করা শিখলাম। তারপরে দেখেন শেষ, কিন্তু কথা হলো আমাদের এখনো অনেক কিছু বোঝার বাকি আছে। কি বোঝার বাকি আছে, আমরা কিভাবে লাইনটা প্রিন্ট করলাম। ওকে স্যার একটা কোশ্চেন। জি, কোশ্চেন করেন। স্যার আমাদের আইডি থেকে আমরা কমান্ড প্রম্পট কেমন ইউজ করতেছি? এই যে ফার্স্ট ক্লাস, আপনারা কমান্ড প্রম্পট থেকে যাতে পারেন শিখে যান এটার জন্য। ও আচ্ছা, কালকে নেক্সট ক্লাস থেকে আমরা এটা ভুলে যাব, আমরা নেট আইডি থেকে আইডি দিব। ওকে, তাহলে দেখেন এখানে কি হচ্ছে। এই গাড়ির ক্লাসটাকে মনে করেন এটা গাড়ি, এই গাড়ির ক্লাস থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ওকে, বাইরের ক্লাস থেকে সবাই অ্যাক্সেস করতে পারবে, এই জন্য পাবলিক করা। এটা কি বোঝা গেছে? দেখেন জাভা কিন্তু কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনাদেরকে প্রমাণ দেই, এখানে ক্লাস একটা কিওয়ার্ড, মানে এখানে ক্লাস লিখলে সে বুঝবে এটা একটা ক্লাস। ওই যে কিভাবে ক্লাস, একটা যে ব্লুপ্রিন্ট, কার ব্লুপ্রিন্ট, মনে করেন গাড়ির ব্লুপ্রিন্ট অথবা বাড়ির ব্লুপ্রিন্ট। সো এটা একটা কিওয়ার্ড, কিন্তু আমি যদি এই সিটাকে বড় হাতে লিখে দেই তাহলে এখান থেকে ব্লু কালারটা চলে গেছে, দেখেন, মানে এটা কিওয়ার্ড নাই। সো জাভা অনেক কেস সেনসিটিভ। আপনার যদি বলা হয় কোনো জায়গায় যে আপনি ছোট হাতেরই লিখতে হবে, তাহলে ছোট হাতেরই লিখতে হবে, স্মল লেটারে লিখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। সো কিওয়ার্ড গুলা সবসময় স্মল লেটারে হয়, কিন্তু আপনি যখন ক্লাস শুরু করবেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হইতে হবে। ওকে,
এই জন্য আমি বলছিলাম সেভ করার সময় অবশ্যই এইচটা বড় হাতের দিবে। বোঝা গেছে? এটুকু ক্লিয়ার? জি স্যার। এবং আরেকটা জিনিস দেখেন, ক্লাসের নাম যেটা ফাইলের নামও সেম, তাই কিনা? দেখেন তো। জি স্যার। হ্যাঁ সেম। তাহলে ক্লাসের নাম যা থাকবে ফাইলের নামও তাই রাখবেন আপনারা, কোনোভাবে এটা মিস করবেন না। ওকে, কেন রাখবেন আমি আপনাদেরকে বোঝাই। ধরেন এখানে মেইন একটা ক্লাস আছে, মনে করেন এটা বাড়ির ক্লাস, এখান থেকে আমি গাড়ির ক্লাসটাকে অ্যাক্সেস করব। ওকে, তাহলে আমি কি করলাম, এই ফাইলে লিখলাম যে আমি এই ক্লাসকে অ্যাক্সেস করব, তাহলে সে কি করবে, এই ফোল্ডারে এসে ওই ক্লাসের নামে একটা ফাইল খুঁজবে। এখন যদি ক্লাসের নাম আর ফাইলের নাম ডিফারেন্ট হয়, ক্লাসের নাম এবং ফাইলের নাম সবসময় সেম হতে হবে। এটা কোনোভাবেই যদি উলটপালট করেন তাহলে এটা আপনি এরর খাবেন, দেখবেন ক্লাস অ্যাক্সেস করতে পারতেছেন না, ক্লাস খুঁজেই পাচ্ছেন না আসলে। এটার কারণটা ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন দেখেন আমরা মেইন ফাংশন লিখবো। যা সি তে মেইন ফাংশন কিভাবে লিখতাম মনে আছে? ভয়েড মেইন, তারপরে এখানে শেষ। এটা মেইন ফাংশন ছিল না? জি স্যার। এখন আমরা একটু মেইন ফাংশনটা ডিফারেন্ট ওয়েতে লিখবো। কিভাবে লিখবো? পাবলিক দিব সামনে। মেইন ফাংশন যদি পাবলিক না হয় কেউ কি আসলে এটাকে অ্যাক্সেস করতে পারবে? মেইন ফাংশন কিন্তু অ্যাক্সেস করা জরুরি। আমি মেইন ফাংশন থেকে একটা ফাংশন কল করলাম, ওই ফাংশন কল করে আবার মেইন ফাংশনে আসতে হবে। যদি এটা পাবলিক না থাকে তাহলে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না মেইন ফাংশনকে। সো মেইন ক্লাসকে সব সময় পাবলিক করে রাখবেন। ওকে জি স্যার। ওকে, এখানে লেখা আছে স্ট্যাটিক একটা কথা। স্ট্যাটিক জিনিসটা আমি ওই যে বললাম, স্ট্যাটিকের জন্য আমি আপনাদেরকে আবার আউটলাইন দেখাই, তাহলে দেখবেন স্ট্যাটিকের জন্য আলাদা একটা সেশন আছে, আপনাদের একটা ক্লাস আছে। দেখেন এই যে দেখেন এখানে লিখে আছে স্ট্যাটিক কিওয়ার্ড এন্ড ইন্ট্রোডাকশন টু ইনহেরিটেন্স। সো স্ট্যাটিকের জন্য আলাদা ক্লাস আছে, আমি আপনাদেরকে ডিটেইল বোঝাবো না, জাস্ট বলবো কি বলবো, যেটা হলো আমি যদি কোনো জিনিসকে ডিরেক্টলি মেমোরিতে রেখে দিই, মেমোরিতে কোনো একটা জায়গায় রেখে দিই এবং সবাইকে বলে দিই মেমোরিতে ওই জায়গায় এই জিনিসটা আছে, তাহলে সবাই কি করবে? ক্লাসটা অ্যাকসেপ্ট করার দরকার আছে, ক্লাসের থ্রুতে যাওয়ার দরকার আছে। আমি ডিরেক্টলি করবো কি, ওই মেমোরির ওই অ্যাড্রেসে গিয়ে ক্লিক করবো, ক্লিক করলে আমি এটা পেয়ে যাব। মানে আমার কোনো থ্রু দরকার নেই, আমি ডিরেক্টলি মেমোরির থেকে ওটা নিয়ে নিব। সো আমি যদি এরকম কিছু করে রাখি যে একটা জিনিসকে মেমোরির একটা জায়গায় রেখে দিলাম এবং বলে দিলাম এটা মেমোরির এই জায়গাটায় আছে, যে কেউ চাইলে যে কোনোভাবে নিতে পারে জিনিসটা। ওকে, এটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে দেখেন পরবর্তীতে মেইন ফাংশন সেম, ভয়েড মেইন, তাই না? এটুকু বোঝানোর কিছু নাই। ভয়েড হলো রিটার্ন টাইপ, মেইন ফাংশনের রিটার্ন টাইপ যদি না থাকে আমি ভয়েড লিখে দেব। ওকে, তারপরে মেইন ফাংশনের নাম লিখলাম মেইন। দেখেন আগে আমরা ব্র্যাকেটের ভিতরে কিছু দিতাম না, মেইন ফাংশনে খালি রাখতাম, কোনো আর্গুমেন্ট পাস করতাম না। এখন কিছু আর্গুমেন্ট পাস করব। কি আর্গুমেন্ট? এইটাই, আমরা সবসময় এই আর্গুমেন্টটাই পাস করব, কখনো ডিফারেন্ট কিছু পাস করব না। কারণ কি, দেখেন এখানে প্রত্যেকটা লাইন এক একটা স্ট্রিং হিসেবে আছে, প্রত্যেকটা লাইন এক একটা স্ট্রিং হিসেবে আছে। যদি এই লাইনটাকে কপি করি, এটা স্ট্রিং হিসেবে আছে, প্রত্যেকটা লাইন এক একটা স্ট্রিং হিসেবে আছে। এই জন্য দেখা যাচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের কিছু আর্গুমেন্ট এই মেইন ফাংশনে থাকবে, এইটুকুই, আর কিচ্ছু না। এখানে বেশি বোঝার কিছু নাই, নর্মাল বেসিক একবারে জিনিসটা হলো স্ট্রিং টাইপের কিছু আর্গুমেন্ট এই মেইন ফাংশনের ভিতরে আছে, এইটুকুই। ওকে, সো আমরা যখনই মেইন ফাংশন লিখবো জাভাতে আমাদের এই পুরো লাইনটাকে লিখতে হবে এবং মেইন ফাংশনের ভিতর যত কাজ আছে আমরা সব করব। ওকে, এটুকু বোঝা গেছে? এখন আমি আপনাকে কোশ্চেন করতে, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লাস থাকতেই হবে এবং ক্লাসের ভিতরে আমি বিভিন্ন ফাংশন লিখতে পারি। আমরা সি তে লিখতাম, মেইন ফাংশনও লিখতাম, পাশাপাশি ডিফারেন্ট ফাংশনে লিখতাম, মেইন ফাংশন থেকে অন্য ফাংশন কল করতাম। এভাবে আমরা অন্য ফাংশন এখানে লিখতে পারি। যেমন দেখেন এখানে আমি আরেকটা ফাংশন লিখলাম, বললাম পাবলিক করে দিলাম, সে কি করতে পারে? সামেশন করতে পারে, তার মধ্যে দুইটা ভ্যালু আসে,
দুইটা ভ্যালু আর্গুমেন্ট হিসেবে আসে, তারপরে সে কি করে, সে রিটার্ন করে দেয়, কি রিটার্ন করে দেয়, a প্লাস b। ওকে, এরকম আমরা ফাংশন লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা ফাংশন বলবো না, জাভাতে এই ফাংশন গুলোকে আমরা মেথড বলবো। নাম ডিফারেন্ট আর কিছুই না, জিনিস সেম। কি বলবো আমরা, মেথড বলবো। আমরা এখন থেকে আর ফাংশন বলবো না। ওকে জি স্যার। ওকে, এটুকু বোঝা গেছে সবাই? জি স্যার। ওকে, বোঝা গেছে। এইখানে যে লাইনটা আছে এইটাতে আমরা প্রিন্ট করি, এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। যখনই প্রিন্ট করবেন এই লাইনটা বসাই দিতে হবে। এই লাইনের মিনিংটা কি দেখেন, আমি অলরেডি বলছি যে কোনো ক্লাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে দেখেন সিস্টেমের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। সো এই সিস্টেমটা হলো জাভার নিজস্ব বিল্ট ইন একটা ক্লাস। ওকে, যেটা ইউজ করে অনেক কিছু কাজ করা যায়। সো আমি ওই সিস্টেমটাকে কল করলাম বা নিলাম, নিয়ে কি করলাম, আউট একটা অবজেক্ট নিলাম। অনেক অবজেক্ট ধরতে পারেন, এটা আসলে ইনস্ট্যান্স। কিসের ইনস্ট্যান্স? আরেকটা ক্লাসের ইনস্ট্যান্স, সেটা হলো প্রিন্ট স্ট্রিম। প্রিন্ট স্ট্রিম মানে ওটা প্রিন্ট করতে পারে ওই ক্লাসটা। তো ওইটার একটা ইনস্ট্যান্স আউট। সো সিস্টেম একটা ক্লাস, আউট একটা ইনস্ট্যান্স, এবং প্রিন্টএলএন একটা মেথড। দেখেন মেথড মানে ফাংশন, যার ভিতরে আমি কিছু লিখতে পারি, কিছু লিখলে ওটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, এইটুকু জানলেই হবে যে সিস্টেম একটা ক্লাস, আউটটা হলো প্রিন্টএলএন ক্লাস, প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ধরতে পারেন, এবং প্রিন্টএলএনটা হলো একটা মেথড যেটা কি করতে পারে, একটা লাইন প্রিন্ট করতে পারে। ওকে, এখানে প্রিন্টএলএন ফাংশন না হয়ে আরো ফাংশন আছে, যেমন প্রিন্ট ফাংশন আছে। প্রিন্ট ফাংশন দিলে একটি নতুন লাইনে যাবে না, নিউ লাইন ক্রিয়েট হবে না। আর যদি প্রিন্টএলএন লিখেন তাহলে নিউ লাইন ক্রিয়েট হবে। ওকে, অনেক ফাংশন আছে এখানে। আউট লিখে ফুল স্টপ দেওয়ার সাথে সাথে আপনার কাছে সাজেশন চলে আসবে যে কি কি ফাংশন আপনার কাছে আছে। সো আপনি কি করবেন, ওখান থেকে প্রিন্টএলএন এখানেও আসছে, কিন্তু দেখেন পি লেখার সাথে সাথে প্রিন্টএলএন আসতেছে, সাজেস্ট করতেছে। আমরা প্রিন্ট একবার লিখছি তো এই নোটপ্যাডে এটা সেভ হয়ে গেছে। প্রিন্টএলএন এভাবে লিখে দেন। এটুকু বোঝা গেছে প্রিন্ট করার জন্য কি করতে হবে আমাদের? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রিন্টিং শেষ, আমাদের জাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো ইনপুট নেওয়া। আমরা আউটপুট দেওয়া শিখে গেছি, ইনপুট নেওয়া শিখবো। এখানে এই ধরনের কোনো ইয়ে আছে, কোয়েশ্চেন আছে আমার জন্য? বলেন তো। আমি খুব সহজ ভাষায় আপনার চেষ্টা করতেছি। কোনো কোয়েশ্চেন? স্যার ইনস্ট্যান্স না কি এনে বলে প্রিন্টএলএন এর জন্য সিস্টেম আউট, আউটের অংশটা কি বললেন স্যার? হ্যাঁ, আউটের অংশ বলছি, ওটা প্রিন্ট স্ট্রিম একটা ক্লাস আছে জাভা, প্রিন্ট স্ট্রিম। ওই ক্লাসটা কি করে, কোনো কিছু প্রিন্ট করার জন্য হেল্প করে, মানে ওই ক্লাসটা প্রিন্টিং এর জন্য বানানো আছে। ওইটাকে আমরা আউট হিসেবে লিখতেছি আর কি। ওইটা ইনস্ট্যান্স মানে হলো একটা জিনিসের একটা কপি করা, কপি হিসেবে লিখতেছি আউট। সো এটা একটা ফরম্যাশন, জাভাতে এই ফরম্যাশনেই আমাকে আউটপুট লিখতে হবে। ওকে, অন্যভাবে আপনি আউটপুট দেখাতে পারবেন না। মানে স্যার এই লাইনটা ফিক্সড স্যার একদম। এই লাইনটা ফিক্সড, এই লাইনটা ফিক্সড আউটপুট দেখানোর জন্য। এত প্রিন্টএলএন ফাংশনটা কি করতেছে দেখেন, আপনি সি তে %d, %lf, %f এগুলা দিতেন, কিন্তু প্রিন্টএলএন এর ফাংশনটা সে নিজেই বুঝে নিবে আপনি কি দিচ্ছেন আসলে। আপনার %d, %f দেওয়ার দরকার নেই, কজ হলো ওখানে ওগুলা ডিফাইন করে দিতে হয়তো সি তে যে এটা ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ। কিন্তু আপনি এখন জাভাতে যা দিবেন সে নিজেই বুঝে নিবে এটা ইন্টিজার বা এটা ফ্লোট না এটা স্ট্রিং। ওকে ওকে, এই শেষ আমাদের মোটামুটি কি ফাংশন শেষ। লুপ শিখলাম আমরা, ক্লাস অবজেক্ট কি শিখলাম আমরা, প্রাইভেট পাবলিক কি শিখে ফেললাম, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। ওকে ওকে, একটা জিনিস ট্রাই করে দেখি আমরা কাজ করে কিনা। এটা কেটে দিলাম, এটা কেটে এটা ছোট হাতে করে দিলাম, সেভ করলাম, কম্পাইল করার চেষ্টা করি দেখি কি হয়। এরর দেখাচ্ছে। স্যার এটা এমনিতেই এরর আসার কথা নাই যে নিচে ভয়েড মেইন। হ্যাঁ, এটা একটা কথা। হ্যাঁ, ভালো কথা মনে করছেন, এটা ভুলে গেছি, এটা লিখছিলাম। দেখেন এখানে একটা মজার জিনিস হলো কি, দেখেন আমি অলরেডি আপনাদেরকে বলছিলাম
যে দেখেন হ্যালো ক্লাসের নাম যদি বড় হাতের না হয় তাহলে সেটা ক্লাস হবে না, তাই না? বলছিলাম না? জি স্যার। হ্যাঁ, ক্লাস হবে না। এবং কি হইতে হবে, ক্লাসের নাম এবং ফাইলের নাম সেম হইতে হবে, এটা বলছিলাম না? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে কি হয়েছে, কি জিনিসটা আমি করছি? না স্যার। না স্যার। করিনি, এবং কম্পাইল করছি, কম্পাইল হয়ে গেছে, তাই না? এর কারণটা কি বলেন? আমি আপনারাই বলেন কেন, কারণটা কি? আমি একটা জিনিস কেটে দিছি, দেখেন তো কি কেটে দিছি? স্যার হচ্ছে পাবলিক। পাবলিক কেটে দিছি, গ্রেট। পাবলিক কেটে দেওয়ার মানে কি, এই ক্লাস আসলে কেউ অ্যাক্সেসই করতে পারবে না, এটা ডিফল্ট হয়ে আছে। ওকে, ডিফল্ট হয়ে আছে। সো এই ক্লাস কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো আমার এটা জানারই দরকার নাই ফাইল নেম কি। ওকে, এই ক্লাস তো অ্যাক্সেসিবলই না, অন্য কেউ অ্যাক্সেস করতেই পারবে না। সো আমার এখানে এসে ফোল্ডারে এসে সেম নাম খোঁজার কোনো দরকারই নেই। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, কিন্তু আমি যদি এটাকে পাবলিক করে দিই তাহলে কি ঘটে দেখেন। পাবলিক করে দিলাম, আবার সেভ দিলাম এবং আবার এটাকে কম্পাইল করলাম, দেখেন এরর আসতেছে। এবং এররটা কি বলতেছে দেখেন, পড়েন এটা ভালো করে। ক্লাস hello is public, should be declared in a file named hello.java, ছোট হাতের .java। ওকে, মানে আমি যদি ক্লাস ছোট হাতের দিয়ে লিখি, ফাইল নেমও ছোট হাতের দিয়ে লিখতে হবে। কিন্তু এটার সিস্টেম হইলো আপনি ক্লাস লিখবেন অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে আপনাকে। ওকে, সো আমি যদি পাবলিক করে দেই তাহলে তার মধ্যে অ্যাক্সেসিবল যে ব্যাপারটা আছে ওটা চলে আসবে। সো আমাকে অবশ্যই ফাইল নেম এবং ক্লাস নেম সেম রাখতে হবে। ওকে, জি স্যার। ওকে, এটুকু বোঝা গেছে? পুরোপুরি আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি ব্যাপারটা আপনাদেরকে? জি স্যার। ওকে, গ্রেট। এখন দেখেন কোডটা রান করতেছি। ওকে, ওকে, এইটুকু আমরা বুঝে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা যাব হলো স্লাইডে যাব, স্লাইডে গিয়ে দেখবো আমাদের আজকে উদ্দেশ্য কিছু নাই, জাস্ট কিছু লিংক আছে। দেখাবেন বলছিলেন। জি স্যার, ইনপুট নেওয়া দেখাবেন বলছিলেন স্যার। হ্যাঁ, ইনপুট না দেখাবো, আমরা দেখাবো, সমস্যা নাই। এখানে কিছু লিংক দেয়া আছে, আপনারা এই লিংকগুলোতে কি আছে আপনারা একটু দেখে নেন। যেমন দেখেন এই লিংকে আছে কি, আপনাদের ফার্স্ট যে কাজটা করানো হয়েছে, লাইন প্রিন্ট করানো হয়েছে, ওইটা আছে। তো আমরা বলছিলাম যে W3 স্কুলের নিজস্ব প্ল্যাটফর্মে রান করা যায়। এই দেখেন সেখানে কোড রান করতেছে। ওকে, সো এটা দেখা শেষ, এটা আমরা অলরেডি দেখে ফেলছি, আমরা নিজেরাও করছি অলরেডি। সো আমরা নেক্সট যে ইয়েটা আছে ওটা রান করব। নেক্সট যে লিংকটা, এই লিংকে কি আছে দেখি আমরা। এই লিংকে আছে দেখেন, এই যে ডাটা টাইপ গুলো আছে, এই ডাটা টাইপ গুলার রেঞ্জ কেমন এটা আছে। যেমন বাইট 8 বিটের, শর্ট 16 বিটের, ইন্টিজার 32 বিটের। তো 32 বিটের ইন্টিজার হলে কি পরিমাণ, কত বড় নাম্বার সে নিতে পারে। যেমন -2^12 থেকে 2^31 - 1, এই রেঞ্জে সে ভ্যালু নিতে পারবে আপনার। কিন্তু সিতে আমরা কি করতাম, হাইয়েস্ট লং পর্যন্ত যাইতে পারতাম, যেটা হলো 64 বিট সাইন নাম্বার ছিল। মানে -2^63 থেকে 2^63 - 1, এই ভ্যালু পর্যন্ত আমরা কোনো ভ্যালু দিতে পারবো এই লং ভেরিয়েবলের ভিতরে। এখন কথা হলো, এর চেয়েও যদি বড় হয় আমরা কি করব বলেন তো? সিতে কি কিছু করার ছিল? সিতে এর চেয়ে বড় কোনো ভ্যালু নিতে পারে এরকম কোনো ডাটা টাইপ ছিল না। ওকে, অন্যভাবে প্রসেস করতে হবে। কিন্তু জাভাতে বিগ ইন্টিজার, এটা একটা সুবিধা জাভার, যে বিগ ইন্টিজার টাইপের একটা ক্লাস আছে, ওইটা এর চেয়েও বড় কোনো নাম্বারকে প্রসেস করতে পারি। এই জন্য দেখবেন আপনারা যারা প্রোগ্রাম করে তারা সবসময় জাভাকে ব্যাকআপ হিসেবে রাখে, অনেকেই ব্যাকআপ হিসেবে রাখে, যাতে বিগ ইন্টিজার টাইপের কোনো প্রবলেম আসলে সে সাথে সাথে জাভা খুলে বিগ ইন্টিজার টাইপের প্রবলেমটা করতে পারে। ওকে, জাভা এই সুবিধাটা দেয়, যে বিগ ইন্টিজারের সুবিধাটা দেয়। ওকে, এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আপনারা বুঝতেছেন, কিভাবে বুঝতেছেন না, হয়তো সকাল সকাল বুঝতেছেন, এই জন্য ভালো করে বুঝতেছেন। ওকে, লাস্ট ক্লাস ওরা বিরক্ত হয়ে গেছিল আমার উপরে, অনেক টাইম নিছি, ক্লাস ওরা বুঝতেছিল না। 3:30টার পর ক্লাস ছিল, মাথা টাথা গরম হয়ে গেছে সবার, আমারও ঘামতেছিলাম। সকালের ক্লাসটা খুব ভালো হচ্ছে। এই যে দেখেন এখানে কিছু স্ট্রিং এর অপারেশন দেখানো হয়েছে। স্ট্রিং কল করতে পারি আমরা, ইন্টিজার, ফ্লোট। স্ট্রিং লিখে জাস্ট একটা ভেরিয়েবলের নাম দিলাম, দিয়ে লিখলাম হ্যালো,
ওকে, এভাবে লিখতে পারি। তারপরে স্ট্রিং এর বিভিন্ন ফাংশন আছে বা মেথড আছে, যেগুলো হলো টেক্সট, টেক্সট হলে এটার নাম, সো টেক্সট ডট লেন্থ দিলে এটার ফুল সাইজ কত এটা বের হয়ে যাবে। তারপরে আরো মেথড আছে, যেমন দেখেন টু আপার ক্লাস, পুরো স্ট্রিং কে আপার ক্লাসে নিয়ে যাব, আবার পুরো স্ট্রিং কে লোয়ার ক্লাসে নিয়ে যেতে পারি, টু লোয়ার ক্লাস, মেথড ইউজ করতে পারি। জাভা সম্পূর্ণ মেথডের উপর ডিপেন্ড করে। আপনি যখন নেটবিনসে যাবেন, খালি ডট দেওয়ার সাথে সাথে সব মেথড আপনার সামনে চলে আসবে, আপনি জাস্ট খালি ক্লিক করবেন। জাভাতে আপনি এমন কোনো মেথড নাই পাবেন দেখবেন ওই মেথডটাই জাভাতে আছে। সো জাভাটা এর জন্যই সবাই ডেভেলপমেন্ট ইউজ করে, মানে আপনি যা করতে চাইবেন সবকিছুই প্রিডিফাইন্ড করে দেয়া আছে, আপনি জাস্ট মেথড কল করবেন আর রান দিবেন, এইটুকুই আপনার কাজ। যা করতে চাইবেন সব ধরনের মেথড আছে জাভাতে, এটা হলো জাভার একটা বেস্ট দিক। লাস্ট কাজ হলো ইউজার ইনপুট। এই ইউজার ইনপুটটা নিচে দেওয়া আছে, এই জন্য আমি আর ওই এটা খুললাম না, লিঙ্কটা খুললাম না, এই লিঙ্কে এইটাই আছে আসলে। ওকে, এই যে এটা হলো আমার ইনপুট নেওয়ার জন্য। এখন ইনপুট নেওয়ার জন্য কোডটা অনেক বড় হয়ে গেল না? আগে আমরা কি করতাম সিতে বলেন তো? স্ক্যানার স্ক্যানআপ করতাম, তাহলে হয়ে যেত। কিন্তু জাভাতে এত কাজ কেন করতে হইতেছে বলেন তো? ফার্স্টে দেখেন ক্লাস হ্যালো আগের মতো আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন আগের মতো আছে, সবকিছু আগের মতো আছে। আমি যদি এই লাইন আর এই লাইন কমেন্ট আউট করে দেই, তাহলে দেখেন যা বাকি থাকে তা হলো আমার ইনপুট নেওয়ার জন্য দায়ী। এই কোন দুইজন? এই দুইজন, 1 নাম্বার 6 নাম্বার লাইন এবং 9 নাম্বার লাইন, এই দুইজন কি ইনপুট নেওয়ার জন্য দায়ী। এখন আমি বলি আপনাদেরকে, ওই যে আমরা আপনাদেরকে একটু আগে শিখাইলাম ক্লাস এন্ড অবজেক্ট, এই ক্লাস এন্ড অবজেক্টটাকে আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব এইটা এখন একটু শিখে নিব। ওকে, দেখেন আমি বলছিলাম আমরা ব্লুপ্রিন্ট ফলো করে অবজেক্ট বানাবো, তাই না? ব্যাপারটা মনে আছে? ব্লুপ্রিন্ট ফলো করে অবজেক্ট বানাবো। তাহলে দেখেন এই স্ক্যানার ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ইম্পোর্ট স্ক্যানার ক্লাস। দেখেন আমি এই যে একটা প্যাকেজ ছিল জাভার, এটা জেডিকে এর ভিতরেই আছে, ওখান থেকে স্ক্যানার বলে একটা জিনিসকে আমি ইম্পোর্ট করে নিয়েছি, মানে ওই যে হেডার ফাইলের মতো। হেডার ফাইলে কি করতাম? ইনক্লুড করতাম, করে নিব। ওকে, এখানে দেখেন স্ক্যানার একটা ক্লাস, এটাকে ফলো করে আমি কি বানাবো বলেন তো? একটা অবজেক্ট বানাবো। মানে এইটা হলো আমার গাড়ির ব্লুপ্রিন্ট, মানে যে ভেহিকল বা বাড়ির নকশা বা বাড়ির ব্লুপ্রিন্ট, কিন্তু এইটা হলো আমার রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, মানে একটা গাড়ি অথবা একটা বাড়ি। এটুকু বোঝা গেছে? তো কাকে ফলো করে বানাবো? ক্লাসকে ফলো করে বানাবো বা ব্লুপ্রিন্টকে ফলো করে বানাবো। এই ব্লুপ্রিন্টটা আমি যদি ফলো করতে হয় তাহলে দেখেন এইখান থেকে ফলো করব। কিভাবে ফলো করব? নিউ লিখে দেবো। নিউ একটা কিওয়ার্ড আছে, মানে আমি যখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, সামনে ইকুয়াল টু এর পরে লিখবো নিউ, মানে স্ক্যানারকে ফলো করে বানাবো। ওকে, এটুকু বোঝা গেছে? মানে দেখেন আমরা যখন ইন্টিজার লিখতাম, ইন্টিজার একটা ভেরিয়েবল লিখতাম, এই ভেরিয়েবলের কি ছিল? একটা ভেরিয়েবলটা কি টাইপের? ইন্টিজার টাইপের ছিল। ওকে, এখন মনে করেন আমার যে গাড়ি বানানো হয়ে গেছে, গাড়িটা কি টাইপের বলেন তো? গাড়িটার টাইপ কি? এটা ভেহিকল না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম ভেহিকল টাইপের একটা গাড়ি বানাবো, তাই না? মানে সেম কাজ, যে আমি এখানে এটা একটা ক্লাস আর এটা একটা অবজেক্ট, ঠিক ইন্টিজারের মতো একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার টাইপ হলো ইন্টিজার, আর এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যার টাইপ হলো স্ক্যানার অথবা ওই ভেহিকল। ওকে, আমি ক্রিয়েট করলাম, ভালো কথা, কিন্তু এটার একটু ভ্যালু দিতে হবে, তাই না? তাহলে ভ্যালু তো কি দিছিলাম? ইন্টিজারে ভ্যালু দিছিলাম 90, তাহলে এইখানেও একটা ভ্যালু দিতে হবে। সো শুধুমাত্র তো কল করলে ইনিশিয়ালাইজ করতে হবে। কি দিয়ে ইনিশিয়ালাইজ করব? এখানে নিউ একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড লিখে আমরা কি করব? স্ক্যানার ক্লাসটাকেই বসায় দেব, ক্লাস দিয়ে কি করব? একটা ব্র্যাকেট দিব। ভিতরে কি আছে একটু ভুলে যাই আমরা, এইটুকু যদি আমরা একটু আপাতত কেটে দিই, তাহলে দেখেন কি হচ্ছে? স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলটা হলো মাই অবজেক্ট,
এখান থেকে এখন থেকে আমরা এই ভেরিয়েবলের নাম দিব, নাম বলবো ভেরিয়েবল না বলে বলবো অবজেক্ট। সো স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট, নাম তার মাই অবজেক্ট, তাকে আমরা কিভাবে নতুন করে ইনিশিয়ালাইজ করতেছি, এই নিউ স্ক্যানার লিখে। নিউ একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড লিখে তারপর আমরা ক্লাসটাকে আবার এরকম ব্র্যাকেট দিয়ে বসাই দিব। ওকে, এটুকু বোঝা গেছে? স্যার আমরা অবজেক্ট বলছি কেন এখানে? Object- ইনপুটের সময় কেন অবজেক্ট? একটা ওই যে বলছিলাম ব্লুপ্রিন্ট থেকে গাড়ি বানাবো, এই যে ব্লুপ্রিন্ট থেকে গাড়ি বানাচ্ছি, আসলে ব্লুপ্রিন্ট থেকে গাড়ি বানাচ্ছি। দেখেন এটা হলো আমার একটা গাড়ি, এটা হলো গাড়ি, মনে করেন এই যে সেডান কার মনে করেন। তার টাইপ কি? টাইপটা হলো স্ক্যানার টাইপ, মানে ভেহিকল টাইপ। ওকে, আর আমরা ইনিশিয়ালাইজ করলাম, মনে করেন আমরা সিতে কি করতাম, এরকম একটা ইয়ে করতাম, জাস্ট কল করে রেখে দিছি। এখন কথা হলো এইভাবে কল করে রেখে দিছি, শুধু তো কল করলে হবে না, ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তারপর আমরা কি করতাম, ভেরিয়েবল লিখে ওটাকে ইনিশিয়ালাইজ করতাম। কি দিয়ে? মনে করেন 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ওকে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। সেম ভাবে মনে করেন এটাকে এখন কল করলাম, যে আমরা এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই, জাভাতে এটাও পসিবল। এই যে এখানে কল করলাম, জাস্ট একটা অবজেক্ট কল করলাম, কিন্তু কথা হলো তাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কি দিয়ে ইনিশিয়ালাইজ করব? তাহলে মাই অবজেক্ট, ওই যে ভেরিয়েবলের মতো লিখছিলাম সেম ভাবে, মাই অবজেক্ট ইকুয়াল টু একটা কি নিউ স্ক্যানার, মানে স্ক্যানারের একটা নতুন অবজেক্ট, মানে নতুন একটা গাড়ি বানাচ্ছি আমি, এটুকু বলে দিতে হবে। জাস্ট নিউ, এই যে বাড়ির নকশা অথবা গাড়ির নকশা মানে ভেহিকল, এটুকু বোঝা গেছে? আমি জাস্ট ইনিশিয়ালাইজ করলাম। ওকে, জি স্যার। যে ঠিক যেভাবে তারপর তাকে ইনিশিয়ালাইজ করতাম, সেম কাজ, একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং তাকে ইনিশিয়ালাইজ করছি। এটুকু বোঝা গেছে? জি স্যার। এই বেসিক কথাটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের কাজ হয়ে গেছে। আমরা ওই যে পুরোনো জিনিসটা দেখছি, ভিতরে একটা জিনিস লেখা আছে সিস্টেম ডট ইন, তাই না? এই সিস্টেম ডট ইন কিছুই না, ওইটা আমাদের কিবোর্ড থেকে কিছু এইটুকু। তাহলে দেখেন আমি প্রথম থেকে যদি বলি, আমি কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্ক্যানার ক্লাসের, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং তাকে ইনিশিয়ালাইজ করলাম নিউ কিওয়ার্ড দিয়ে এবং এই ক্লাসটা ক্লাসের ভিতরে কি দিব, একটা জিনিস লিখবো যেটা আমাকে কিবোর্ড থেকে কিছু ইনপুট নেওয়ার পারমিশন দিবে, আর কিছুই না। ওকে, এইটুকু লিখছি। এইটুকু সবাই বুঝতে পারছেন? আপনারা যে গাড়ি দিয়ে বোঝাচ্ছিল, হ্যাঁ আরেকবার বুঝাবো। ওকে, আরেকবার যদি বুঝাই, দেখেন এইটা হলো আমার গাড়ির ব্লুপ্রিন্ট, মানে ভেহিকল বা বাড়ির ব্লুপ্রিন্ট, বাড়ির নকশা। ওখান থেকে আমি বাড়ি বানাবো, এটা বাড়ি বানালাম অথবা একটা গাড়ি বানালাম, কিন্তু গাড়ি বানানোর সময় আমি বললাম এটা গাড়ি, কিন্তু কত হলো গাড়ির কিছু ওই যে কমন প্রপার্টি যেগুলো, ওগুলো তো তাকে দিতে হবে, তাই না? দিতে হবে। তাহলে এই যে আমি কমন প্রপার্টি গুলো তাকে দিয়ে দিলাম এইখানে। এটা কি বোঝা গেছে? জি স্যার। বাড়ি বানাইছে ঠিকই, কিন্তু কমন প্রপার্টি যেমন দরজা আছে, জানালা আছে, একটা গেট আছে, এই কমন প্রপার্টি গুলো তাকে দিতে হবে। এই যে এইটুকু পোরশন দিয়ে আমি কমন প্রপার্টি গুলো তাকে দিয়ে দিলাম। আর ভিতরে কি লিখছি, সিস্টেম ডট ইন, এটা একটা দেয়ার পারমিশন দেয়, এইটুকু। আপনারা শিখবেন এই যে ব্র্যাকেটটা আমরা দেই ক্লাসের মধ্যে, ক্লাসের পিছনে ব্র্যাকেট দেই, এটা একটা কনস্ট্রাক্টর। আপনাদের এখন আমি বলবোই না এই কথাটা, আসলে এটা আপনারা আস্তে আস্তে দেখবেন, থিওরি ক্লাসও দেখবেন, ইয়েও তো দেখবেন। সো এখানে কিছু দেওয়া যায়, এটা কনস্ট্রাক্টরের ভিতরে কিছু দেওয়া যায় ইনিশিয়ালাইজেশনের জন্য। এগুলো ভুলে যান, আমি কি বললাম এই মুহূর্তে ভুলে যান। তো আমরা কি করব, একটা স্ক্যানার টাইপ নিব, টাইপের একটা অবজেক্ট নিলাম, নিয়ে তাকে নতুন করে ইনিশিয়ালাইজ করলাম, প্রপার্টিগুলো তাকে দিয়ে দিলাম। তাইলে দেখেন এখন যে মাই অবজেক্ট একটা বাড়ি বানানো হয়ে গেছে আমার, এই বাড়ি দিয়ে আমি কাজ করতে পারবো না এখন, বা এই গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবো না এখন। তো গাড়ি কি কি করতে পারে, সামনে যাইতে পারে, তার চাকা আছে, তারপরে সে মালামাল নিতে আনতে পারে। তো এগুলো তার ফাংশনালিটি না, যে সে সামনে যাইতে পারে,
গাড়ি কেউ ড্রাইভ করতে পারে। সো এই ফাংশনালিটি গুলো তার তো আছে, তাই না? জি স্যার। এখন আমরা গাড়ি হয়ে গেছে, গাড়ি বানানো শেষ, এখন আমরা তার ফাংশন গুলাকে ইউজ করতে পারবো না? মানে এখন আমার গাড়ি হয়ে গেছে, গাড়ি পেয়ে গেছি, গাড়ি বানানো শেষ, এখন আমরা গাড়ি চালাইতে পারবো। ওকে, জি স্যার। এখন আমরা গাড়ি চালাবো। ওকে, তাহলে গাড়ি চালানো কিভাবে? এই দেখেন গাড়িটা এখানে আবার লিখছি, এই যে গাড়ি কি করব? চালাবো। তো আমরা কি করব? আমাদের এটা যেহেতু একটা ইনপুট নেওয়ার অবজেক্ট, স্ক্যানার অবজেক্টের একটা ফাংশনালিটি আছে, যার একটা মেথড বা ফাংশন আছে নেক্সট লাইন। এখান থেকে কি বোঝা যায় বলেন তো নেক্সট লাইন কথাটা থেকে? যে আমরা পরবর্তী একটা লাইন নিব, লাইন মানে একটা স্ট্রিং ইনপুট নিব। ওকে, এখানে যদি আমরা ইন্টিজার ইনপুট নিতে চাই তাহলে আমরা কি করব? নেক্সট ইন্ট লিখে দিব। ওকে, তাহলে দেখেন আমরা যদি নেক্সট লাইন লিখি তাহলে আমরা একটা স্ট্রিং ইনপুট নিতে পারবো, আর যদি নেক্সট ইন্ট লিখি তাহলে আমরা একটা ইন্টিজার ইনপুট নিতে পারবো। এই সুযোগটা আমাদেরকে কে দিছে? ওই যে গাড়িটা দিছে, গাড়ি যে বানায় ফেলছে গাড়ি, এখন গাড়ি আমরা চালাইতে পারবো, চালাইতেও পারবো, গাড়িতে যাতায়াত করতে পারবো, গাড়িতে অনেক কিছু করতে পারবো। সো অনেক ধরনের ফাংশন তার আছে। তো আমরা এখন কি করব? আমরা ওই যে একটা লাইন ইনপুট নিব, দেখি আমরা লাইন ইনপুট নিতে পারি কিনা। আর এগুলা দেয়া হয়েছে কেন জানেন? যে ফার্স্টে দেওয়ার জন্য একটা ইউজার নেম চাপেন, তারপর ইউজার নেমটা আমরা চাপার পরে দেখবো আমরা ইউজার নেমটা আসছে কিনা, জাস্ট এইটুকু। ওকে, এখন আমরা কোডটা রান করব আবার। জাভা সি hello.java, তারপরে হলো জাভা হ্যালো। দেখেন আপনার কাছে একটা লাইন চাচ্ছে, এন্টার ইউজার নেম। সো আপনার ইউজার নেম দিলেন, ইউজার নেমটা কি হলো? আমার ইউজার নেম হলো মনে করেন ABCDEF। ওকে, এন্টার চাপলাম, দেখাইলো ইউজার নেম ইজ ABCDEF। হইছে ইনপুট নেওয়া? জি স্যার। ওকে, এখন আমরা মনে করেন একটা ইন্টিজার ইনপুট নিতে চাই, তাহলে দেখেন আগে ইউজার নেমটা নিয়েছিলাম ওটা স্ট্রিং টাইপের ছিল, এই জন্য সামনে স্ট্রিং লিখা। যদি স্ট্রিং না নিয়ে আমি ইন্টিজার নিতে চাই তাহলে ইন্টিজার লিখে দিব, আর এখানে লাইনের জায়গায় লিখে দিব INT, ইন্ট। কম্পাইল করলাম, আবার রান দিলাম। এখন আপনার কাছে একটা, না আমরা কিন্তু ইন্টিজার করে দিছি, তাহলে ইন্টিজার একটা ভ্যালু দিব, মনে করলাম 78 দিলাম, দিয়ে আমরা কি করলাম? দিলাম। তাহলে দেখেন ইউজার নেম ইজ 78। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি যা দেখাইলাম এটা কি ক্লিয়ার এখন? জি স্যার। মোটামুটি ক্লিয়ার। এই ক্লাস অবজেক্ট এগুলো আসলে আপনারা অনেক ভালো করে বুঝবেন আগামী 4 মাস 5 মাস ধরে। আপাতত আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম যে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে আমরা কোডে কিভাবে লিখতে পারি। ওকে, আর এই অবজেক্টটা দিয়ে আমরা কিভাবে একটা ইন্টিজার ইনপুট নিতে পারি, একটা লাইন ইনপুট নিতে পারি, মানে স্ট্রিং ইনপুট নিতে পারি, এই ব্যাপারটা। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমাদের ক্লাস শেষ আজকে।